আলহামদুলিল্লাহ। আপনি ভালো আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছে। আপনাদের কি অবস্থা? কত দূর মডিউল শেষ হলো? 7 নম্বর পর্যন্ত শেষ? সাত নম্বর মডিউল শেষ করা হয়েছে? না না ম্যাম, না, ওই নাম্বারটা শেষ এই হয়নি। 7 নম্বর ধরছে আর কি ওই জায়গাটা। 7 নম্বর মডিউলের নাম কি? জানেন নাম জানেন 7 নম্বর মডিউলের নাম? ডিজাইন এন্ড মডিফাই সিভিএলএম। কতটুকু পড়ানো হয়েছে এটা? এটা হচ্ছে শিডিউলে ছিল গতকালকে, কিন্তু হচ্ছে ওই যে আইসিটি ওটা শেষ করতে যাই দেরি হয়ে গেছে, তো তাই হচ্ছে এটা ধরা হয় নাই। পরবর্তী অন্য কোনো দিন হচ্ছে ব্যাকআপ ক্লাস দিতে হবে এটা। না, পরবর্তীতে ব্যাকআপ ক্লাস লাগবে না, আজকে দিয়ে দিচ্ছে। আর আপনাদের হচ্ছে 1 তারিখে আমার অ্যাসেসমেন্ট আছে, দ্যাটস 1 তারিখেরটা সাদা স্যার মনে হয় বললেন বন্ধ রাখতে, তাই না? হ্যাঁ, এক তারিখে বন্ধ রাখেন। আচ্ছা, তো টোটাল 3টা সিবিএলএম, গতদিন 7 বাকি, আজকে 8, আর নেক্সট দিন হচ্ছে 9। 3টা সিবিএলএম এ আমি হচ্ছে আজকে দেখাই দিচ্ছি। বাট আপনারা তো আস্তে আস্তে অনেক লেট করে ফেলছেন, 15 মিনিট চলে আসছেন। সো আমি জাস্ট গো থ্রু করে যাচ্ছি, দেখেন কোনটা কি, না বুঝতে পারলে কোশ্চেন করেন। স্ক্রিন দেখা যায়? আমার স্ক্রিন কি দেখা যায়? জি, এখন দেখা যায়। ওকে, এটা হচ্ছে 7 নম্বর সিবিএলএম, যেটার নামই হচ্ছে ডিজাইন এন্ড মডিফাই সিবিটি লার্নিং ম্যাটেরিয়ালস। সিবিটি লার্নিং ম্যাটেরিয়ালস কি বলে? সিবিএলএম, অর্থাৎ সিবিএলএম কিভাবে হচ্ছে বানানো যায় সেটাই হচ্ছে আমরা দেখব। ডিজাইন বলতে হচ্ছে এখানে বোঝায় একদম স্ক্র্যাচ থেকে ডিজাইন করা, আর মডিফাই মানে হচ্ছে এক্সিস্টিং কোনো সিবিএলএম যদি থাকে তাহলে সেটাকে কিভাবে চেঞ্জ করা যায় সেটাই হচ্ছে আমরা জানবো, ঠিক আছে? তো একদম প্রথমে হচ্ছে কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড, কারিকুলাম ডকুমেন্ট, এগুলো নিয়ে কথাবার্তা বলা হয়েছে। তো কম্পিটেন্সি স্ট্যান্ডার্ডের সংজ্ঞা হচ্ছে, কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড বা আমরা যেটাকে সিএস নামে চিনি, তো সিএস টা হচ্ছে সেট অফ ইনস্ট্রাকশন যা কিনা আমাদেরকে বেঞ্চমার্ক নির্ধারণ করে দেয় যে আমরা কতগুলো ইউনিট অফ কম্পিটেন্সি পড়বো, আমরা আমাদের রেঞ্জ অফ ভেরিয়েবল কি থাকবে, পারফরমেন্স ক্রাইটেরিয়া কি হবে, এভিডেন্স গাইড কি হবে, আন্ডারপিনিং নলেজ কি, অ্যাটিটিউড কি, স্কিল কি, তারপরে হচ্ছে ক্রিটিক্যাল অ্যাসপেক্ট কি থাকবে, ওই লেভেলটা কমপ্লিট করার জন্য সেই সবকিছুই হচ্ছে আমাদের কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড ভিতরে দেওয়া থাকে। কারিকুলাম ডকুমেন্টটা হচ্ছে যে ডকুমেন্টের ভিতরে এই প্রত্যেকটা ইউনিট অফ কম্পিটেন্সি কে মোটামুটি একটু ডিটেলসে বর্ণনা করা থাকে, সেটাই হচ্ছে কারিকুলাম ডকুমেন্ট। আর ইন্ডাস্ট্রি স্কিলস কাউন্সিল হচ্ছে এই স্ট্যান্ডার্ডটাকেই হচ্ছে ইন্ডাস্ট্রি মানে সিএস টা দিছে কাটা, ইন্ডাস্ট্রি দিছে, মানে ইন্ডাস্ট্রি আমাকে হচ্ছে বেঞ্চমার্ক নির্ধারণ করে দিছে, সেই অনুসারে আমরা হচ্ছে সিএস টা বানাইছি। সো সেই ইন্ডাস্ট্রি স্কিলস কাউন্সিলই হচ্ছে এই জিনিসগুলো হচ্ছে তত্ত্বাবধান করে বা দেখে আর কি। এখানে হচ্ছে সিএস এর যে 9টা কম্পোনেন্ট সেটা দেওয়া আছে, এটা আমরা সবাই জানি। সিএস এর 9টা কম্পোনেন্ট কি কি জানি? সিএস এর 9টা কম্পোনেন্ট, জি মিস, ইউনিট কোড, ইউনিট টাইটেল, ওগুলা না? হ্যাঁ বলেন। মিস, আমি ওটা অনেক আগে পড়ছিলাম, তো এখন একটু গো থ্রু করতে হবে আর কি, তাহলে প্রত্যেকটাই মনে পড়বে। আমি তো ডেইলি পড়ি না, আমার কেমনে মনে থাকে? ইউনিট টাইটেল, ইউনিট কোড, ইউনিট ডেসক্রিপশন, নমিনাল আওয়ার, তারপরে হচ্ছে ইউনিট ডেসক্রিপ্টর বললাম, এরপরে হচ্ছে পরেরটা কি? ইউনিট টাইটেল, ইউনিট কোড, ইউনিট ডেসক্রিপ্টর, নমিনাল আওয়ার, তারপরে এলিমেন্ট, তারপরে হচ্ছে পারফরম্যান্স ক্রাইটেরিয়া, তারপরে হচ্ছে রেঞ্জ অফ ভেরিয়েবল, এরপর হচ্ছে এভিডেন্স গাইড, তারপরে হচ্ছে অ্যাক্রিডিটেশন রিকোয়ারমেন্ট। এই হচ্ছে 9টা। এই 9টা তো মনে রাখতে হবে। আচ্ছা, এখানে হচ্ছে 2টা কোশ্চেন আছে, একটা হচ্ছে লার্নিং ম্যাটেরিয়াল কি জিনিস, আর একটা হচ্ছে লার্নিং রিসোর্স কি জিনিস। লার্নিং ম্যাটেরিয়ালটা হচ্ছে
ইন জেনারেল এভরিথিং হচ্ছে লার্নিং ম্যাটেরিয়াল। যেমন ধরেন যে চেয়ার, টেবিল, বই, খাতা, তারপরে হচ্ছে কলম, পেন্সিল, প্রজেক্টর, তারপরে হচ্ছে কোনো ভিডিও, ইমেজ, এভরিথিং হচ্ছে লার্নিং ম্যাটেরিয়াল। আর লার্নিং রিসোর্সটা হচ্ছে স্পেসিফিক্যালি যে রিসোর্স গুলো আমার হচ্ছে পড়ালেখার জন্য লাগবে, যেমন সিবিএলএম, তারপরে কলম, পেন্সিল, তারপরে হচ্ছে কোন একটা ইমেজ, ভিডিও, এগুলো হচ্ছে লার্নিং রিসোর্স। তো এই দুটার ভিতরে পার্থক্য এটাই। সো সব লার্নিং রিসোর্সকেই হচ্ছে লার্নিং ম্যাটেরিয়াল বলা হবে, ঠিক আছে? যত ধরনের লার্নিং রিসোর্স আছে সবগুলাই কিন্তু লার্নিং ম্যাটেরিয়ালেরই অন্তর্ভুক্ত। কিন্তু লার্নিং রিসোর্সের ভিতরে আবার সব ধরনের লার্নিং ম্যাটেরিয়াল যাবে না, কারণ লার্নিং ম্যাটেরিয়ালের ভিতরে হচ্ছে চেয়ার, টেবিল, প্রজেক্টর এগুলোও যোগ হবে। কিন্তু লার্নিং রিসোর্সের ভিতরে শুধুমাত্র ডিরেক্টলি আমরা যে জিনিসগুলো থেকে হচ্ছে পড়তেছি সেই জিনিসগুলাই হবে হচ্ছে লার্নিং রিসোর্স, এর জন্য মনে থাকে। আর এটা হচ্ছে তার এক্সাম্পল। আচ্ছা, লার্নিং আউটকাম আর এলিমেন্টের ভিতরে কি সম্পর্ক এটা একটু জাস্ট দেখে রাখেন, এটা রিডিং পড়ানোর কিছু নাই। লার্নিং আউটকাম, আচ্ছা, লার্নিং আউটকামটা হচ্ছে আমাদের একটা লার্নিং টার্মিনোলজি, ঠিক আছে? তো লার্নিং আউটকামটা হচ্ছে আমরা কখন লিখি? আমরা লিখি হচ্ছে ডেলিভারি প্ল্যানের ভিতরে অথবা সেশন প্ল্যানের ভিতরে। অ্যাকচুয়ালি সেশন প্ল্যানের ভিতরে হচ্ছে লার্নিং আউটকামটা লেখা হয়। লার্নিং আউটকামটা হচ্ছে আজকের সেশন শেষ করানোর পরে লার্নার কি শিখবে সেটাই হচ্ছে জানানোটাই হচ্ছে লার্নিং আউটকাম। যে আজকে শিখবো, মানে আজকে সেশন শেষ করব, শেষ করার পরে হচ্ছে আমরা কি শিখবো সেটাই হচ্ছে লার্নিং আউটকাম। তো এই কথাটা হচ্ছে এভাবে লেখা থাকে, at the end of the session learner will be able to perform this job according to CS স্ট্যান্ডার্ড অথবা হচ্ছে ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড উইদিন 10 মিনিট ইউজিং এইটা। তো এইভাবে হচ্ছে লার্নিং আউটকামটা হচ্ছে লেখা হয়। তো আমি যদি একটা উদাহরণ দেই, ধরেন যে সব জায়গায় সেম উদাহরণ দেই, চা বানানোর উদাহরণ। তো চা বানানোর উদাহরণে হচ্ছে লার্নিং আউটকাম হবে, at the end of the session learner will be able to make a cup of tea using a tea bag within 10 minutes according to industry standard, ঠিক আছে? তো এইভাবে হচ্ছে লার্নিং আউটকাম জিনিসটা হচ্ছে লেখা হয়। এন্ড লার্নিং আউটকামটা লেখা হয় হচ্ছে তিনটা জিনিস মেনটেন করে, অর্থাৎ লার্নিং আউটকামের কম্পোনেন্ট হচ্ছে তিনটা। এটা একটু লিখে রাখেন, লার্নিং আউটকামের কম্পোনেন্ট হচ্ছে তিনটা। লিখতেছেন? হ্যালো, জি ম্যাম, লিখেছি। আসসালামু আলাইকুম। আচ্ছা, লার্নিং আউটকামের কম্পোনেন্ট হচ্ছে তিনটা। কি কি কম্পোনেন্ট? একটা হচ্ছে পারফর্ম, একটা হচ্ছে স্ট্যান্ডার্ড, আর একটা হচ্ছে কন্ডিশন, ঠিক আছে? পারফর্ম করবো এবেল টু মেক আ কাপ, এক কাপ চা বানাইতে পারবে, এটা হচ্ছে পারফরম্যান্স। তারপরে কন্ডিশন কোনটা? কন্ডিশন হচ্ছে 10 মিনিটের ভিতরে বানাইতে পারবে, আর হচ্ছে ইউজিং টি ব্যাগ, মানে চা পাতা দিয়ে না, সে টি ব্যাগ ইউজ করে হচ্ছে বানাবে। আর ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ডটাই হচ্ছে তার স্ট্যান্ডার্ড, ঠিক আছে? এবার লেখেন হচ্ছে লার্নিং আউটকামের ক্রাইটেরিয়া হচ্ছে তিনটা, MOA শর্টকাটে, যেটাকে মোয়া বলা হয়। মেজারেবল, অবজারভেবল এবং হচ্ছে রিটেন উইথ অ্যাকশন ভার্ব। লেখা শেষ হলে আমাকে বলবেন। ফার্স্টটা বলছে হচ্ছে কম্পোনেন্ট, লার্নিং আউটকামের কম্পোনেন্ট তিনটা, PSC পারফরম্যান্স, স্ট্যান্ডার্ড, কন্ডিশন। আর লার্নিং আউটকামের ক্রাইটেরিয়া হচ্ছে তিনটা, MOA মেজারেবল, অবজারভেবল এবং রিটেন উইথ অ্যাকশন ভার্ব। লিখছেন? না লিখলে ম্যাম লাস্টেরটা একটু মেজারেবল, অবজারভেবল, আর আরেকটা লাস্টেরটা রিটেন উইথ অ্যাকশন ভার্ব। রিটেন উইথ অ্যাকশন ভার্ব। আচ্ছা, এখানে হচ্ছে মেজারেবল মানে হচ্ছে একটা টি ব্যাগ দিয়ে হচ্ছে 1 কাপ চা বানাচ্ছে, ওই 1 কাপ চা বানানোটাই হচ্ছে মেজারেবল, অর্থাৎ আমি মেজার করতে পারতেছি 1 কাপ চা, 2 কাপ চা নাকি 1 ফ্লাক্স চা, এটা তো মেজার করা যাচ্ছে। সো দ্যাটস হোয়াই এটা মেজারেবল। অবজারভেবল হচ্ছে যে চা বানানো একজন, মানে আপনি চা বানাচ্ছেন, অ্যাসেসর হচ্ছে অবজার্ভ করতেছে, অবজার্ভ করে অবজারভেশন চেকলিস্টে সে টিক দিচ্ছে যে আপনি ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড ফলো করে আপনি চাটা বানাইতে পারতেছেন কিনা, তো এই জন্য এটা হচ্ছে অবজারভেবল। রিটেন উইথ অ্যাকশন ভার্ব, মেক আ কাপ অফ টি, এখানে লেখা হয়েছে মেক, মেড বা মেকিং এরকম কিন্তু কিছু লেখা হয় না।
সো প্রেজেন্ট ফর্মে যে ভার্বটা লেখা হয়েছে এটাই হচ্ছে এই রিটেন উইথ অ্যাকশন ভার্ব। এখানে শুধু যে মেক হবে এমন না, মেক হইতে পারে, ক্রিয়েট হইতে পারে, পারফর্ম হইতে পারে। অর্থাৎ একটা জবের পার্সপেক্টিভ থেকে যে ভার্বটা আমার দরকার সেই ভার্বটা হচ্ছে আমি এখানে লিখবো এবং সেটা অ্যাকশন ভার্বে লিখবো। ঠিক আছে, এরপরে লেখেন লার্নিং আউটকামকে হচ্ছে অ্যাসেস করা হয় স্মার্ট দিয়ে, SMART। অর্থাৎ লার্নিং আউটকামটা ঠিকঠাক মতো আছে কিনা সেটাকে মূল্যায়ন করা হয় হচ্ছে স্মার্ট দিয়ে, SMART। এস হচ্ছে স্পেসিফিক, এম তে মেজারেবল, এ তে অ্যাচিভেবল, আর তে রিয়েলিস্টিক, টি তে টাইম বাউন্ড। স্পেসিফিক, মেজারেবল, অ্যাচিভেবল, রিয়েলিস্টিক, টাইম বাউন্ড। অর্থাৎ লার্নিং আউটকামকে অ্যাসেস করা হয়েছে স্মার্ট দিয়ে। এখন এখানে স্মার্ট কিভাবে আসলো? এস হচ্ছে স্পেসিফিক, আমি স্পেসিফিক্যালি হচ্ছে 1 কাপ চা বানাচ্ছি। ঠিক আছে, 1 কাপ চা, দুইটাই স্পেসিফিক। কয় কাপ বানাচ্ছি? 1 কাপ। কি বানাইতেছি? চা। ওকে, এরপরে মেজারেবল তো ওই যে সেম, যে কয় কাপ চা বানানো হচ্ছে সেটা হচ্ছে মেজারেবল। অ্যাচিভেবল মানে হচ্ছে আমি জবটা সাকসেসফুলি করতে পারতেছি, অর্থাৎ সাকসেসফুলি আমি 1 কাপ চা বানাইতে পারতেছি, এটাই আমার অ্যাচিভমেন্ট। অর্থাৎ এই জবটা আমি পারফর্ম করতে পারতেছি একদম সাকসেসফুলি ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড মেনে। এবং কোন ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড? কুকিং ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড মেনে। ওকে, এরপরে হচ্ছে আর্ট হচ্ছে রিয়েলিস্টিক। অবভিয়াসলি আমি এটা বাস্তবে বানাচ্ছি, আমি ঘুমায় ঘুমায় স্বপ্ন দেখে বানাচ্ছি না, চা বানাচ্ছি না, বা আমি অনেক আগে বানায় আসছিলাম সেটা এখন বলতেছি, ব্যাপারটা তা না। রিয়েলিস্টিক, একদম এখন বসে ইনস্ট্যান্ট বানাচ্ছি। টাইম বাউন্ড, 10 মিনিটের মধ্যে আমি চা বানাচ্ছি, আমি আধা ঘন্টা ধরে চা বানাচ্ছি না, 10 মিনিটের ভিতরে চা বানাইছি। সো এটাই হচ্ছে লার্নিং আউটকামের 3টা ব্যাপার। আবার একটু রিকল করি, লার্নিং আউটকামের কম্পোনেন্ট হচ্ছে 3টা, PSC, পারফরমেন্স, স্ট্যান্ডার্ড এবং কন্ডিশন। লার্নিং আউটকামের ক্রাইটেরিয়া 3টা, MOA, মেজারেবল, অবজারভেবল এবং হচ্ছে রিটেন উইথ অ্যাকশন ভার্ব। এবং এটাকে অ্যাসেস করা হয় হচ্ছে স্মার্ট দিয়ে। এই হচ্ছে লার্নিং আউটকাম থেকে কোশ্চেন আসে। লার্নিং আউটকাম কিভাবে লেখা হয় সেটা বলছি। এখানে যে জিনিসগুলো লেখা আছে এগুলো জাস্ট পড়ে নিয়েন। অ্যাডাল্ট লার্নিং কাকে বলে? এই যে আমরা অ্যাডাল্ট লার্নিং করতেছি, এটাই অ্যাডাল্ট লার্নিং। এবং এটা নন ফর্মাল, ইনফর্মাল, ফর্মাল যে কোনো রেঞ্জে হইতে পারে। আচ্ছা, প্রিন্সিপাল অফ অ্যাডাল্ট লার্নিং, যেখানে সুন্দর করে প্রিন্সিপাল অফ অ্যাডাল্ট লার্নিং দেওয়া আছে, এটা একদম মুখস্থ করে ফেলবেন। এটা একদম ডিরেক্ট কোশ্চেন আছে যে অ্যাডাল্ট লার্নিং কাকে বলে, অ্যাডাল্ট লার্নিং এর প্রিন্সিপাল কি, এটা একদম মুখস্থ করে ফেলবেন। এটা পড়ানোর কিছু নাই, জাস্ট দেখে নিবেন। যদি না বুঝেন দেন হচ্ছে আমরা বলে দিব না। এখান থেকে আর কি আছে? আসসালামু আলাইকুম গো থ্রু করেন। জি, ওয়ালাইকুম আসসালাম। ম্যাডাম, আপনি হচ্ছে একটু এই যে যেগুলা বলতেছেন ইম্পর্টেন্ট, মানে এই যে যেমন অ্যাডাল্ট লার্নিং এর ইয়েটা বলছেন, হ্যাঁ, মানে আমার থেকে কি একটু মনে হয় যদি আপনি শুধু একটু মানে বাংলাটা রিডিং করে যাইতেন তাহলে আর কি আমাদের জন্য ভালো হইতো। কি মানে বুঝি ঠিক আছে নিজে নিজে বাংলাটা, আপনি একবার বললে আর কি একটু মনে রাখতে সুবিধা হইতো আমাদের, বা আপনি একটু বাংলাটা আরো ভালো বলবেন, এইটা আর কি। জাস্ট একবার বলে যাবেন, মানে যেইটাই আপনি ইংলিশে ধরতেছেন টপিকটা ওইটা একটু একবার বাংলা করে যাবেন, তাহলে আমাদের আচ্ছা, জন্য ভালো। অ্যাডাল্ট লার্নিং জিনিসটা হচ্ছে মানে অ্যাডাল্টরা যেটা শিখতেছি সেটাই, এটার হচ্ছে ফর্মাল, নন ফর্মাল, ইনফর্মাল বিভিন্ন ধরনের লার্নিং অ্যাক্টিভিটি হইতে পারে। সরি, প্রিন্সিপাল অফ অ্যাডাল্ট লার্নিং হচ্ছে লার্নারদের জানতে হবে। লার্নার্স নিড টু নো, অর্থাৎ তারা কি পড়তেছে সেটা তাদের জানতে হবে। আমরা অ্যাডাল্ট পারসন, আমাদের মনে অনেক কোশ্চেন। আমরা যখন ক্লাসে আসি তখন আমরা হচ্ছে শুধুমাত্র একটা চিন্তা ভাবনা নিয়ে ক্লাসে আসি না, আমরা ক্লাসে আসি বিভিন্ন ধরনের চিন্তা ভাবনা নিয়ে, সারা দুনিয়াটা মাথার ভিতরে নিয়ে হচ্ছে আমরা পড়তে বসি। সো তখন পড়তে বসে হয় কি, সেশন চলতেছে, আমার মন এক একদিকে চলে গেছে, কিন্তু আমি যদি জানি যে হচ্ছে আমি এখানে কি পড়তে বসছি তাহলে হচ্ছে আমার পড়াটা আরো পারফেক্ট হবে। দ্যাটস ওয়াই লার্নারকে জানতে হবে যে সে কি পড়তেছে।
বলতেছে, এটা হচ্ছে লার্নারের একটা প্রিন্সিপাল, মানে অ্যাডাল্ট লার্নিং এর একটা প্রিন্সিপাল। সেলফ কনসেপ্ট অফ দ্য লার্নার, এই যে লার্নারকে আমি জানাইলাম যে সে হচ্ছে আজকে লার্নিং আউটকাম এটা, সে হচ্ছে এটা জানবে এই সেশনের পরে, সে এক কাপ চা বানাইতে পারবে। এখন তার নিজেরও সেলফ কনসেপ্ট দরকার, সে চা কি জিনিস সেটাই জানে না, জীবনে কখনো চা দেখে নাই, তো তার কি এই জিনিসটা নিয়ে কোনো আইডিয়া হবে? হবে না। সো দ্যাটস ওয়াই ট্রেনারকে এটা জানাইতে হবে যে চা হচ্ছে এই জিনিস, এটা হচ্ছে খাইতে হয়, এটা এইভাবে বানাইতে হয়, এন্ড এই জিনিসটাই হচ্ছে আমরা আজকে জানবো, শিখবো, এবং এই জিনিসটা যদি আমরা পারি তাহলে আমরা হচ্ছে অ্যাসেসমেন্টে কম্পিটেন্ট হইতে পারবো, বা অ্যাসেসমেন্টে এরকম একটা জব আমাদের থাকবে। তখন কি হবে? তখন লার্নার একটা তার সেলফ কনসেপ্ট বানিয়ে নিবে, ও আচ্ছা এটাই হচ্ছে চা, তাহলে আমি এভাবে বানাবো, এভাবে হচ্ছে আমি হচ্ছে এটা পারফর্ম করবো, এরকম। প্রায়র এক্সপিরিয়েন্স অফ দ্য লার্নার, আমরা যেহেতু অ্যাডাল্ট লার্নার, সো আমাদের প্রায়র এক্সপিরিয়েন্স থাকবেই। তো আমি যখন ক্লাসরুমে চা বানানো শিখাবো, সে তখন চিন্তা করবে ও চা বানানো তো খুব ইজি, এটা ওরকম করে না জানলেও চলবে। কিন্তু হচ্ছে তার যে একটা প্রায়র এক্সপিরিয়েন্স আছে, সে যদি সেটা ক্লাসে শেয়ার করে তাহলে কি না আরো বেটার লার্নিং হবে। তো এটাই বলছে প্রায়র এক্সপিরিয়েন্স টু অফ দ্য লার্নার। তারপর হচ্ছে রেডিনেস টু লার্ন। অ্যাডাল্ট লার্নিং এর হচ্ছে সবচেয়ে বড় ঝামেলাটা এখানেই হয় যে হচ্ছে আমরা শিখতে চাই না কেউ, আমরা শুধু সাজেশন চাই, ম্যাডাম একটু সাজেশন দেন, আমরা পড়ে পাস করে ফেলবো, এটাই আমাদের উদ্দেশ্য। কিন্তু আমরা যদি শিখার জন্য এখানে আসি তাহলে আমাদের লার্নিংটা আরো পারফেক্ট হবে। দ্যাটস এখানে বলছে রেডিনেস টু লার্ন, তো একজন লার্নারের রেডি থাকা উচিত শেখার জন্য। ওরিয়েন্টেশন টু লার্নিং, সেম জিনিস, আমি রেডিও থাকবো এবং আমার কাছে খাতা কলম থাকবে, টিচার কি পড়াচ্ছে বা ট্রেনার কি পড়াচ্ছে সেদিকে আমার হচ্ছে কনসেন্ট্রেশন থাকবে, এবং আমি ওয়েল ওরিয়েন্টেড থাকবো, মানে গুছানো থাকবো, যে আমার 11টা সিবিএলএম পড়তে হবে, আজকে আমি 7 নম্বর সিবিএলএম পড়তেছি, গতকাল 5 নম্বর বা 6 নম্বর পর্যন্ত পড়ানো হয়েছে, আমার মাথায় 6টা সিবিএলএম আছে, দেন আজকে 7 নম্বর সিবিএলএম, ওটার সাথে আমি কিভাবে রিলেট করতেছি, সো এভরিথিং আমার গুছানো থাকবে। এই জিনিসটা অ্যাডাল্ট লার্নিং এ পাওয়া যায় না। তারপরে বাট কিন্তু এটা থাকা উচিত, এটা হচ্ছে অ্যাডাল্ট লার্নিং এর একটা প্রিন্সিপাল। এরপর হচ্ছে মোটিভেশন টু লার্ন। হ্যাঁ, মোটিভেশন কিভাবে হবে? এই যে আমরা পড়ালেখা করতেছি, পড়ালেখা করার পরে অ্যাকচুয়ালি আমরা কি এখান থেকে অ্যাচিভ করতে পারবো, সেই জিনিসটা আমাদেরকে একটু মোটিভেটেড হয়ে থাকতে হবে, এবং এই মোটিভেশন করানোর একটা দায়িত্বও কিন্তু হচ্ছে ট্রেনারের থাকে, আবার ট্রেনির নিজেরও কিন্তু একটা দায়িত্ব থাকে। এখানে হয় কি, অ্যাডাল্ট লার্নিং এর যে প্রিন্সিপাল গুলো আছে মোটিভেশন টু লার্ন, সে যেমন নিজে মোটিভেটেড হবে, অন্য আরেকজনকেও সে মোটিভেটেড করবে। কিন্তু না, আমরা এখানে কি করি, আমরা এখানে এসে বলি হ্যাঁ সিবিটি লেভেলটা অনেক কঠিন, আমরা এগুলা পারবো না, আমাদের কোনো প্রিপারেশন নাই। এটা শুনে যে আর একটু মোটিভেশন ছিল সেটাও একদম বেলুনের মতো টাচ করে ফেটে যায়, সো এগুলা করা যাবে না। এরপরে হচ্ছে ডিজায়ার ফিডব্যাক অন দ্য প্রোগ্রেস। অ্যাডাল্ট লার্নিং এ আমাদের হচ্ছে সবাই হচ্ছে একটা ফিডব্যাক চাই, যে স্পেশালি স্টুডেন্টরা বা হচ্ছে অ্যাডাল্ট লার্নাররা, তারা হচ্ছে ফিডব্যাক প্রতিনিয়ত চায়, যে এতটুকু পড়ানো হয়েছে, এখান থেকে পড়ে আমার কি লাভ হচ্ছে, আমি এটা কেন পড়বো, তারপরে হচ্ছে এটা কি আমার কোশ্চেনে আদৌ আসবে, আমি এটা পড়ে কি লাভ হচ্ছে আমার, এই টাইপের কোশ্চেন গুলো তারা জানতে চায়। ইভেন প্রোগ্রেস গুলো সম্পর্কেও হচ্ছে ডিজায়ার থাকে, যে আজকে কয়টা সিভিএলএম পড়ানো হলো, আমার তো সিলেবাস এতখানি, আমার তো পরীক্ষার ডেট দিছে এইখানে, আমার তো অ্যাসেসমেন্টের টাইম চলে আসছে, তা আমাদের প্রোগ্রেস হচ্ছে না কেন, তারপরে ক্লাস কেন হচ্ছে না, ক্লাস কেন লেট হইলো, সো এই এভরিথিং হচ্ছে তারা জানতে চায়। তো এই জিনিসগুলাই হচ্ছে অ্যাডাল্ট লার্নিং এর প্রিন্সিপাল, যে তারা জানবে, তাদের সেলফ কনসেপ্ট থাকতে হবে, প্রায়র এক্সপিরিয়েন্স থাকা উচিত, তাদের রেডিনেস এবং ওরিয়েন্টেড থাকতে হবে লার্নিং এর প্রতি, তাদেরকে মোটিভেশন থাকা উচিত, এবং হচ্ছে তারা অবশ্যই ফিডব্যাক সম্পর্কে হচ্ছে জানতে চাবে। এই জিনিসগুলাই হচ্ছে প্রিন্সিপাল অফ অ্যাডাল্ট লার্নিং। এরপরে হচ্ছে বলি লার্নাররা শিখে হচ্ছে 3 ভাবে, লিখে রাখেন VARK, ভার্ক, এটা একটু পরে আসবে বাট আমি আগেই বলতেছি, VARK, ভার্ক। ভি তে হচ্ছে ভিজুয়াল, এতে হচ্ছে অডিটরি, আর তে হচ্ছে রিডিং রাইটিং, আর কে তে হচ্ছে কাইনেস্থেটিক লার্নিং। ভিজুয়াল মানে হচ্ছে শুনে শিখবে, এতে ভিজুয়াল মানে হচ্ছে দেখে শিখবে, অডিটরি মানে হচ্ছে শুনে শিখবে, রিডিং এবং রাইটিং মানে হচ্ছে লেখা এবং পড়ে শিখবে, আর কাইনেস্থেটিক লার্নিং মানে হচ্ছে অভিজ্ঞতার মাধ্যমে শিখবে। এখন এই ভার্বকে বলা হয় হচ্ছে লার্নিং স্টাইল। যদি আপনার কোশ্চেন আসে যে লার্নিং স্টাইল কি, ভার্ব। আবার যদি এরকম হয় যে লার্নার টাইপ কয়টা, এটারও অ্যান্সার ভার্ব।
অর্থাৎ লার্নাররা 4 ধরনের টাইপ হবে, যে তারা কেউ শুনে শিখবে, কেউ দেখে শিখবে, কেউ পড়ালেখা করে শিখবে, অথবা কেউ অভিজ্ঞতার মাধ্যমে শিখবে। আবার কিভাবে কানেকশন ছিল। আবার কিভাবে শিখাইতে হবে সেটাও হবে হচ্ছে এই 4টা ওয়ে, ঠিক আছে? তো আমরা হচ্ছে মিলাই ফেলি কি জিনিস, লার্নার টাইপ আর হচ্ছে লার্নার ক্যারেক্টারিস্টিক্স, এই দুইটা জিনিস হচ্ছে আমরা মিলাই ফেলি। লার্নার ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে লার্নারদের একটা ফিচার, অর্থাৎ আমরা যখন ফোন কিনতে চাই আমরা ফোনের ফিচার দেখে কিনি না, যে ফোনে হচ্ছে এত মেগাপিক্সেল ক্যামেরা আছে, এত জিবি স্টোরেজ আছে। তো এই যে ফিচার গুলাই হচ্ছে লার্নারের ক্যারেক্টারিস্টিক্স, অর্থাৎ একজন লার্নার কেমন হইতে পারে, তার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড কেমন হবে, তার ল্যাঙ্গুয়েজ কি হবে, তার হচ্ছে রিডিং রাইটিং অ্যাবিলিটি ঠিক আছে কিনা, সে পিডব্লিউডি আছে কিনা। তো এই টাইপের ব্যাপারগুলো হচ্ছে লার্নার ক্যারেক্টারিস্টিক্স। আর লার্নার টাইপ হচ্ছে 4টা, যে সে শুনে শিখবে, দেখে শিখবে, রিডিং রাইটিং করে শিখবে, অথবা অভিজ্ঞতার মাধ্যমে শিখবে, ঠিক আছে? তো এই দুইটা জিনিস হচ্ছে আলাদা, এটা হচ্ছে ভার্ক আর একটা হচ্ছে লার্নার ক্যারেক্টারিস্টিক্স। এইখানে লার্নার ক্যারেক্টারিস্টিক্স গুলো হচ্ছে ইয়ের ভিতরে ভালো করে দেওয়া আছে সেলফ চেকে। আবার আমার কোশ্চেনের ভিতরেও পাবেন। আচ্ছা, আমাদের সিবিএলএম এর নাম ছিল হচ্ছে সিবিএলএম কিভাবে ডিজাইন করতে হয় সেটা। এখন এতক্ষণ আমরা পড়লাম লার্নারদেরকে নিয়ে, তো লার্নারদেরকে জেনে আমার লাভটা কি হবে? এই কোশ্চেন কারোর মাথায় আসছে? ম্যাডাম আমরা যেহেতু হচ্ছে ট্রেনার, যাদেরকে শিখাবো তাদের কথা তো থাকবে, এই জন্য আসছে। আচ্ছা, সিবিএলএম টা কারা পড়ে? আপনার অ্যানসার পার্শিয়ালি কারেক্ট। সিবিএলএম পড়ে কারা? লার্নাররা। পড়ায় কে? ট্রেনার। তো এখন সিবিএলএম যেহেতু লার্নাররা পড়তেছে, এবং এরা হচ্ছে পড়তেছে কি টাইপের লার্নার, এরা হচ্ছে সেলফ পেস্ট লার্নার, অর্থাৎ টিচার ওরিয়েন্টেড না, যে টিচার যেটা পড়াবে লার্নার শুধু সেটাই শিখবে না। এই সিবিএলএম গুলো দেওয়া হয়েছে এই উদ্দেশ্যে যে আমি সিবিএলএম দিয়ে দিলাম, সিবিএলএম আছে, এই কয়টা ইউনিট অফ কম্পিটেন্সি পড়বা, পড়লেই হচ্ছে তুমি অ্যাসেসমেন্টে বসে তুমি কম্পিটেন্ট হয়ে যেতে পারবে। এই উদ্দেশ্যে সিবিএলএম টা বানানো হয়েছে, ঠিক আছে? সো এই উদ্দেশ্য যদি থাকে তাহলে আমাদেরকে লার্নাররা কেমন হইতে পারে, লার্নারদের ক্যারেক্টারিস্টিক্স কি, কোন ধরনের লার্নার হচ্ছে এই সিবিএলএম পড়বে, অ্যাডাল্ট লার্নার কারা, অ্যাডাল্ট লার্নিং এর প্রিন্সিপাল কি, এগুলো যদি আমি না জানি তাহলে কি আমি একটা সিবিএলএম লিখতে পারবো? পারবো না অবভিয়াসলি। দ্যাটস ওয়াই এতক্ষণ লার্নারদেরকে নিয়ে কথাবার্তা বলা হয়েছে। এখন যে 9টা স্টেপ পড়ানো হবে রবার্ট গ্যাগনের 9টা স্টেপ, এই স্টেপটা হচ্ছে কিভাবে রাইটিং এ ইমপ্রুভ করা যায় সেটাই হচ্ছে আমাদের এখানে বলা হয়েছে। এই 9টা স্টেপ একদম মুখস্থ করে ফেলবেন। একটা হচ্ছে গেইন অ্যাটেনশন, মানে অ্যাটেনশন ক্রিয়েট করা। তারপর হচ্ছে ইনফর্ম লার্নার্স দ্য অবজেক্টিভ, অর্থাৎ তাদেরকে জানানো যে এই সিবিএলএমটা পড়ে তাদের কি উপকার হবে। স্টিমুলেট রিকল অফ প্রায়র নলেজ, অর্থাৎ ওই যে প্রিন্সিপালে ছিল যে প্রায়র এক্সপিরিয়েন্সটা থাকবে, সো সে আগে কি পড়ে আসছে অথবা আগেরটার সাথে রিলেট করাই দিতে হবে। যখন আমি লিখবো সিবিএলএম একটা, তখন আমি ওই সিকোয়েন্সিং মেনে হচ্ছে লিখবো, যে ছোট থেকে বড়তে যাব, ইজি থেকে হার্ডে যাব, নোন থেকে আননোনে যাব, এই জিনিসটাকে তো সিকোয়েন্সিং বলে, তাই না? তো এই সিকোয়েন্সিং মেনে হচ্ছে আমি ওই আগের কথাগুলো বলে আসবো, বললে যেন সে হচ্ছে বুঝে যে ও আচ্ছা এটা এই জিনিস, দেন আমি তাকে একটা নতুন জিনিস হচ্ছে সিবিএলএম এর ভিতরে লিখবো, যেটা কিনা তার এই ইউনিট অফ কম্পিটেন্সিটা কম্পিটেন্ট হইতে সাহায্য করবে, ঠিক আছে? এরপর হচ্ছে প্রেজেন্ট ম্যাটেরিয়াল, ওইটাই যে হচ্ছে তাকে বলা যে এই এই জিনিসগুলো তাকে পড়তে হবে। তারপর হচ্ছে প্রোভাইড গাইডেন্স অফ লার্নিং, তাকে ইন ডিটেলস লার্নিং এর জিনিসপাতি দিয়ে দিতে হবে। যেমন স্কিলের সিবিএলএম যদি আমরা দেখি, ধরেন গ্রাফিক ডিজাইনের একটা উদাহরণ দেই, যে বাংলাদেশের পতাকা আঁকাইতে হবে। এখন বাংলাদেশের পতাকা আঁকানোর জন্য আমার কি কি দরকার, একটা চারকোনা দরকার, একটা গোল দরকার, এগুলোর সাইজ কত হবে, কোন টুল দিয়ে আঁকাইতে হবে, কালার কি হবে, আর্টবোর্ড কত সাইজ হবে, তারপরে হচ্ছে ফ্ল্যাগটা কি স্থির হবে নাকি ফ্ল্যাগটা উড়বে, কেমন হবে দেখতে। সো এভরিথিং স্টেপ বাই স্টেপ ইন ডিটেলস এ লিখে দেওয়া থাকে হচ্ছে সিবিএলএম এর ভিতরে, অর্থাৎ তাকে একটা প্রপার গাইডলাইন দিয়ে দেওয়া হয় সিবিএলএম এর। এরপর হচ্ছে প্রোভাইড ফিডব্যাক, এই ফিডব্যাকটা কিভাবে দেওয়া হয়, সেলফ চেকের মাধ্যমে। আমরা সিবিএলএম এর 4টা মেজর পার্ট জানি,
সিবিএলএম এর 4টা মেজর পার্ট কি কি জানি? না ম্যাডাম। 1 নম্বরে হচ্ছে ইনফরমেশন শিট, তারপরে হচ্ছে সেলফ চেক, তারপরে হচ্ছে অ্যানসার কি, তারপরে হচ্ছে জব শিট, স্পেসিফিকেশন শিট। এই 4টা মেজর কম্পোনেন্ট যদি আমার সিবিএলএম এর মধ্যে না থাকে তাহলে কিন্তু সিবিএলএম টা কমপ্লিট হবে না। 1 নম্বরে ইনফরমেশন শিট অর্থাৎ যেটা দেখে আমরা পড়তেছি, এরপরে হচ্ছে থাকে সেলফ চেক অর্থাৎ এই যে পড়লাম পড়ার পরে নিজেকে নিজে যাচাই করতেছি যে আমি পারি কিনা। তারপরে কি অ্যানসার, পারছি কি পারি না অ্যানসার কি দেখে মিলাচ্ছি। এরপর হচ্ছে জব শিট এবং স্পেসিফিকেশন শিট অর্থাৎ এই যে আমি এতক্ষণ পড়লাম এখন আমি ডেমনস্ট্রেশনে যে আমি কি কাজ করব সেটাও আমার এটার ভিতরে দেয়া থাকবে, জব শিট এবং স্পেসিফিকেশন শিট দেয়া থাকবে এবং ওই জব শিট এবং স্পেসিফিকেশন শিটের ভিতরে ইন ডিটেলস এ লেখা থাকবে স্টেপ বাই স্টেপ আমরা কি কাজগুলো করব। ঠিক আছে, তো সেটাকে হচ্ছে প্রোভাইড ফিডব্যাক বলতেছে। আর সিবিএলএম এ প্রোভাইড ফিডব্যাক আমরা ওই সেলফ চেকের মাধ্যমেই দিব। ঠিক আছে, কারণ আমরা তো এখানে লিখে হচ্ছে দিচ্ছি, আমরা তো আর মুখে ধরতেছি না ফিডব্যাক। এবার হচ্ছে অ্যাসেস পারফরমেন্স, ওই সেম জিনিস সেলফ চেক জব শিট এগুলোর মাধ্যমে অর্থাৎ তার পড়ালেখা ঠিক মতো হয়েছে কিনা সেটা সে যাচাই করবে। এরপর হচ্ছে এনহ্যান্স রিটেনশন এন্ড ট্রান্সফার অর্থাৎ হচ্ছে একঘেয়েমি যেন না থাকে সিবিএলএম এর ভিতরে, অর্থাৎ সিবিএলএম টা এমন ভাবে লেখা হয় যে সে যেন আরো মোটিভেটেড হয়, আরো যেন কিউরিসিটি ফিল করে যে ও আছে এটা হয়েছে পরের স্টেপে কি আসলো, এটার পরে কি হবে, এরকম যেন তার ভিতরে একটা আগ্রহ তৈরি হয় এবং হচ্ছে একঘেয়েমি না হয়ে যায় সিবিএলএম, সেটাও আমাদেরকে মাথায় রাখতে হবে। এই 9টা স্টেপ হচ্ছে গ্যাগনের 9টা স্টেপ। ঠিক আছে, এখানে এক্সাম্পল দিয়ে হচ্ছে দেওয়া হয়েছে, এই এক্সাম্পল গুলো পড়ার দরকার নাই, খালি এই 9টা নাম পড়ে রাখলেই হবে। আচ্ছা, এখানে হচ্ছে এটা একটা পয়েন্ট, এলিসিট পারফরমেন্স বাই প্রোভাইডিং সেফ অপরচুনিটি টু প্র্যাকটিস, এটা একটা পয়েন্ট এলিসিট পারফরমেন্স। এইটার মানে হচ্ছে প্র্যাকটিস করার জন্য তাকে যে অপরচুনিটি গুলো দেওয়া, মানে যে জব শিট গুলো প্রোভাইড করা, এটা হচ্ছে একটা পয়েন্ট আর কি। ঠিক আছে, টোটাল 9টা পয়েন্ট। ওয়েল, কেস স্টাডি হচ্ছে আছে এখানে দেয়া। কেস স্টাডি যদি আমি খুব শর্টে বলে দিই সেটা হচ্ছে কেস স্টাডি জিনিসটা হচ্ছে ধরেন যে রিয়েল ওয়ার্ল্ডে কোনো একটা ঝামেলা হয়েছে, সেটা একটা সলিউশন কেউ একজন একসময় বের করছিল এবং সেটাকে ডকুমেন্টেশন আকারে হচ্ছে লিখে রাখা হয়েছে কোথাও। এন্ড আমরা যখন ওইরকম টাইপের কোনো একটা প্রবলেমের ভিতরে পড়বো বা হচ্ছে আমরা নতুন কোনো প্রবলেমে পড়বো, তখন আমরা ওই রিলেটেড যে এক্সিস্টিং প্রবলেম গুলো এই দুনিয়ায় হয়েছিল এর আগে সেইগুলার নিয়ে আমরা হচ্ছে একটু স্টাডি করবো। ওই কেসগুলো স্টাডি করাই হচ্ছে কেস স্টাডি। এন্ড দেন এই কেস স্টাডির মাধ্যমে আমার যে প্রবলেমটা হয়েছে সেটা একটা সলভ করার ওয়ে বের করবো। ঠিক আছে, এগুলারই বলা হচ্ছে কেস স্টাডি। এগুলো আসলে অত একটা ইম্পর্টেন্ট না। মাইন্ড ম্যাপিংটা ইম্পর্টেন্ট। মাইন্ড ম্যাপিং মানে হচ্ছে আমি যে জিনিসটা চিন্তা করতেছি সেটাকে হচ্ছে খাতা কলমে আঁকানো। আর কিভাবে আঁকানো? মাইন্ড ম্যাপিং এর জন্য হচ্ছে ফার্স্টে একটা কলম নেবো, পেন্সিল নেবো, কালারফুল পেন্সিল নিতে পারি, আর হচ্ছে একটা কাগজ নেবো। নেওয়ার পরে ধরেন যে আমার একটা প্রবলেম হয়েছে যে আমি হচ্ছে চা বানাবো, আমি চা খাবো না কফি খাবো, সেটা হচ্ছে আমার প্রবলেম। আর আমি অনেকক্ষণ চিন্তা ভাবনা করছি কিন্তু হচ্ছে কোনো কনক্লুশনে যাইতে পারি নাই। তো আমার প্রবলেম হচ্ছে আমি ফার্স্টে উপরে লিখবো চা নাকি কফি, সেটা হচ্ছে আমার প্রবলেম। এক সাইডে লিখবো চা খাওয়ার বেনিফিট কি, আরেক সাইডে লিখবো হচ্ছে চা খাওয়ার একটা হচ্ছে বেনিফিট, একটা হচ্ছে মানে প্রস এন্ড কনস। ঠিক আছে, সমস্যা এবং হচ্ছে সুবিধা, এই দুইটা জিনিস হচ্ছে লিখবো যে চা কফি খাওয়ার সুবিধা এগুলা, চা কফি খাওয়ার অসুবিধা এগুলা। দেন আমি ওই দুইটাকে লিঙ্ক আপ করবো যে কোনটা বেশি হলো কোনটা কম হলো। এখন যদি দেখি যে চা খাইলেই হচ্ছে আমার আসলে সুবিধাটা বেশি হচ্ছে, আমার ঘুম টুম সব চলে যাবে, আর এটাও আমার বডির জন্য ভালো, ক্যাফেইন কম থাকে, কিন্তু কফির ভিতরে ক্যাফেইন অনেক বেশি থাকে, সো আমার কাছে মনে হইতেছে যে না, যে চা খাওয়াটাই ভালো হবে। সো তখন আমি ওইভাবে করে ডিসিশন নিলাম যে হচ্ছে তাহলে ঠিক আছে চাই খাওয়া যায়, চা খাইলে তাহলে আমার ঘুমটা এখন ভাঙবে, আমি খুব ভালো লাগবে, তাহলে আমি ক্লাসটাও ভালো করতে পারবো বা সামথিং। তো এই যে একটা সলিউশন নিলাম এবং এটাকে খাতা কলমে লিখলাম, এটাকে হচ্ছে মাইন্ড ম্যাপিং বলে। তাহলে ম্যাডাম মাইন্ড ম্যাপটা কি হচ্ছে আমাদের খাতা কলমে লিখেই তারপরে মানে সর্ট আউট করা, সলভ করতে হবে মনে মনে না? মনে মনে না, মনে মনে তো আমরা বহুত কিছুই চিন্তা করি, মনে মনে তো এভারেস্টও জয় করি। ঠিক আছে, জি।
কিন্তু মাইন্ড ম্যাপ হচ্ছে আমি খাতা কলমে লিখবো, লেখার পরে আমার যে প্রবলেমটা হয়েছে সেটা একটা আমরা সলিউশন নিব এবং সেই অনুসারে একটা অ্যাকশন নিব, সেটা হচ্ছে মাইন্ড ম্যাপিং। এখানে সুন্দর করে সংজ্ঞাটা দেওয়া আছে, মাইন্ড ম্যাপিং আর গ্রাফিক্যাল টেকনিক দ্যাট হেল্প আস থিঙ্ক অ্যান্ড রিমেম্বার বেটার, ক্রিয়েটিভলি সলভ প্রবলেমস অ্যান্ড টেক অ্যাকশন। সুন্দর করে এখানে দেওয়া আছে যে মাইন্ড ম্যাপিং হচ্ছে একটা গ্রাফিক্যাল টেকনিক যা কিনা আমাদেরকে সাহায্য করে চিন্তা করতে এবং হচ্ছে ভালোভাবে মনে রাখতে, একটা ক্রিয়েটিভ ওয়েতে প্রবলেম সলভ করে এবং হচ্ছে আমাদেরকে অ্যাকশন নিতেও সাহায্য করে। সো এটাই হচ্ছে মাইন্ড ম্যাপ। এই একটা লাইন খুব সুন্দর করে লিখে দিবেন, দেখবেন হয়ে যাবে। আর মাইন্ড ম্যাপ ক্রিয়েট করার জন্য কি কি লাগে? কালারফুল পেন পেন্সিল লাগে, খাতা কলম লাগে, বিভিন্ন ধরনের ব্রাঞ্চ লাগে। ব্রাঞ্চ মানে হচ্ছে যে একটার সাথে আর একটা দাগ দিয়ে দিয়ে মিলাবো যে সেগুলা। এই রেটার কাকে বলে এটা পড়বেন। রেটার হচ্ছে রিলায়েবিলিটি, অ্যাসিওরেন্স, ট্যানজিবিলিস, এমপ্যাথি, রেসপন্সিভনেস। জাস্ট এটা পড়লেই হবে, আর কিচ্ছু পড়ার দরকার নেই এখান থেকে। এরপরে সোলার কোথায়? সোলারের উপরে মনে হয় এগুলো থেকে আর কিছু লাগবে না। আচ্ছা, এই যে এখানে মেজর পার্ট অফ সিবিএলএম, এই যে এখানে 5টা দেয়া আছে। ইনফরমেশন শিট, সেলফ চেক, অ্যান্সার শিট, জব শিট, স্পেসিফিকেশন। আচ্ছা, আমি জব শিট স্পেসিফিকেশন শিটকে একটা ধরছিলাম, এটা 2টা। সো এই 5টা মেজর পার্ট, ঠিক আছে? এটা আমরা আগেই পড়ছি, আমরা শূন্য পূর্ণ মাস্ক জিনিসটা কি? ম্যাম আন্ডারপিনিং নলেজ। 3 টাইপের জানাশোনা আছে। একটা হচ্ছে মাস্ট নো, জানতেই হবে, শুড নো, জানা উচিত, কুড নো, জানতে পারে। কিন্তু আমাদের সিবিটি সিস্টেমে মাস্ট নো যেটা সেটাই বলা হচ্ছে আন্ডারপিনিং নলেজ, অথবা মাস্ট যে কাজটা করতে হবে সেটাই হচ্ছে আন্ডারপিনিং স্কিল। এখান থেকে কিছু আসে না, এখান থেকে কিছুই লাগবে না, বাট একবার রিডিং করে রাখেন। এখানে হচ্ছে সিবিএলএম এর একটা উদাহরণ দেওয়া হয়েছে যে সিবিএলএম এরকম হইতে পারে, দেন শেষ। এই গেল হচ্ছে আমাদের 7 নম্বর সিবিএলএম। 8 নম্বর সিবিএলএম হচ্ছে অর্গানাইজ কম্পিটেন্সি বেস ট্রেনিং সেশন। আমরা তো ডিজাইন করলাম সিবিএলএম, আচ্ছা ঠিক আছে, ডিজাইনও করলাম, মডিফাইও করলাম। তো এখন ট্রেনিং সেশনটা আমাকে সাজাইতে হবে না? এই ট্রেনিং সেশন সাজানোর জন্য আমরা কি করব সেটাই আছে হচ্ছে সিবিএলএম 8 নম্বরে। ট্রেনিং সেশন সাজায় কে বা পরিচালনা করে কে? ট্রেনিং সেশন পরিচালনা করে কে? মা, ট্রেনিং নেয় কে? ম্যাডাম ট্রেনার। মা, এতক্ষণ লাগলো এই কোশ্চেন অ্যান্সার দিতে? বুঝি নাই। আচ্ছা, একজন ট্রেনার যেহেতু একটা সেশন পরিচালনা করে, সেহেতু ওই ট্রেনারের দায়িত্ব থাকে হচ্ছে একটা সেশন ডিজাইন করা, যে আজকে দিনে সে কি পড়াবে, কতক্ষণ ধরে কি কি পড়াবে, কোন টপিক গুলা বেশি গুরুত্বপূর্ণ, কি নিয়ে আলোচনা করবে, তারপরে হচ্ছে এভরিথিং হচ্ছে ট্রেনারই এগুলা সব গুছাই টুছাই নেয়। এখানে কারিকুলাম কাকে বলে, কারিকুলাম ডকুমেন্ট কাকে বলে, এইগুলা ঘুরে ফিরে বহুতবার আসছে, একটু আগেও আমরা পড়ে আসছি সেম জিনিস। এখানে যে সিএস এর কম্পোনেন্ট গুলো আবার দেওয়া আছে, ইউনিট টাইটেল, ইউনিট কোড, নমিনাল আওয়ার, ইউনিট ডেসক্রিপ্টর, এগুলো সব দেওয়া আছে আবার নতুন করে, সেগুলো জাস্ট দেখে নিয়েন। একটা সিএস কেমন হয় সেটাও এখানে দেওয়া আছে। ম্যাডাম কম্পিটেন্সি স্ট্যান্ডার্ডটা যেটা, এটা তো এখন দেখা যাচ্ছে 8 নাম্বার সিবিএলএম এ আছে, 1 নাম্বারেও আছে, তাহলে এটা কি সিবিএলএম অনুযায়ী মানে আনসার কোনো ডিফারেন্ট হবে কিনা? না, এটার কোনো ডিফারেন্স আনসার নাই, কারণ সিএস একটাই জিনিস, সিএস একটা হোল জিনিস, এটা যেখানেই থাকুক না কেন সেমই থাকবে। এগুলা ঘুরাই ফিরে অনেকবার করে হচ্ছে দেয়া হয়। আইডেন্টিফাই গ্যাপ, এটার দরকার নাই। এইগুলাতে আসলে সিবিএলএম পড়ানোর মতো তেমন কিছু থাকে না। 8 নম্বর সিবিএলএম তো এইখান থেকে যেটা থাকে 3টা জিনিস। একটা থাকে হচ্ছে আপনার, আচ্ছা এই যে ওয়ার্ক হচ্ছে এখানে,
ভিজুয়াল লার্নার, অডিটরি লার্নার, রিডিং রাইটিং, আর এই যে কাইনেস্থেটিক লার্নার। এই কাইনেস্থেটিক লার্নার বা কাইনেস্থেটিক লার্নিং এটা সংজ্ঞা আপনারা এখান থেকে পড়ে রাখতে পারেন। আবার হচ্ছে যে আমার শীটে যেটা দেওয়া আছে না, ওটা গুছায় লেখা আছে, আপনি শীটেরটা পড়েন, এটা বেটার হবে। এখানে ভার্ব দেওয়া আছে। আচ্ছা, এই টোটাল এই সিবিএলএম টা থেকে হচ্ছে জাস্ট দুইটা কোশ্চেন আছে, যে ডেলিভারি প্ল্যান কাকে বলে, সেশন প্ল্যান কাকে বলে, যেটা আজকে আমি অফলাইনে পড়ে আসলাম। অফলাইনে স্টুডেন্ট আছেন কেউ? জি ম্যাম আছি ম্যাম। আসছি, বাট আমরা আজকে যাইনি। না, আজকে যারা ছিলেন তারা কে কে আছেন বলেন। আমি আছি। ম্যাডাম আমি কে, আমিও নাম বলেন। সর্বসারা। ফেরদৌসারা আর ইফাত ম্যাডাম আমি আছে ইফাত। মনে হয়। হুম, জি জি ম্যাডাম, বলেন। কিন্তু আমি এসে 1 ঘন্টা আসছি ম্যাডাম। আচ্ছা, ফেরদৌসারা বলেন। না, আপনি ছিলেন ইফাত। আমি যখন হচ্ছে ডেলিভারি প্ল্যান, সেশন প্ল্যান, লেসন প্ল্যান পড়াইছি তখন আপনি ছিলেন। আচ্ছা 1 ঘন্টা লেট করে ছুটা দেওয়া যাবে না, এটা পড়ানো হয়েছে আজকে, তখন আপনি ছিলেন। বলেন ফেরদৌসারা, বলেন ডেলিভারি প্ল্যান কাকে বলে, সেশন প্ল্যান কাকে বলে, লেসন কি জিনিস? অনেকগুলো লেসন প্ল্যান মিলে একটা সেশন প্ল্যান হয়। আচ্ছা, অনেকগুলা লেসন প্ল্যান না, অনেকগুলো অনেকগুলা লেসন মিলে একটা সেশন প্ল্যান। তারপরে অনেকগুলো লেসন মিলে একটা সেশন প্ল্যান, হুম, অনেকগুলো সেশন প্ল্যান মিলে একটা ডেলিভারি প্ল্যান। অনেকগুলা সেশন মিলে একটা ডেলিভারি প্ল্যান। মিস করছেন? ভুলে হুম, জি। না অনেকগুলো ম্যাডাম সেশন আমি মিলে ছিলাম না, একটা পরে ডেলিভারি আসছি প্ল্যান। ম্যাডাম, এটা পাই নাই, আমি পরে আসছি। না, আমি এই যে ইয়ে করে দিলাম, মিনিট ভাগ করে দিলাম, 30 ঘন্টা দেখায়, ওইটা ওই সময় ছিলেন না? আমি ছিলাম না, না না ম্যাডাম আমি ছিলাম না, পরে আসছি, ওই যে ওনাদের কাছ থেকে পরে নিয়ে নিছিলাম আর কি ছবিটা। আচ্ছা আচ্ছা, ওকে, যাই হোক বলে দিচ্ছি। অনেকগুলা সেশন মিলায় হচ্ছে একটা ডেলিভারি প্ল্যান, আর অনেকগুলা লেসন মিলায় হচ্ছে একটা সেশন প্ল্যান। এখন ডেলিভারি প্ল্যানকে ভাঙলে আমরা হচ্ছে অনেকগুলা সেশন পাই, আর হচ্ছে একটা সেশন প্ল্যানকে ভাঙলে আমরা অনেকগুলো লেসন পাই। এখন ডেলিভারি প্ল্যান, সেশন প্ল্যান এগুলা কি জিনিস? ডেলিভারি প্ল্যান হচ্ছে আমরা ধরেন যে একটা ইউনিট অফ কম্পিটেন্সিতে হচ্ছে নমিনাল আওয়ার থাকে হচ্ছে 30 ঘন্টা সাপোজ। সো এই 30 ঘন্টাকে আমি কয়টা সেশনে ভাগ করব, সেটাই হচ্ছে আমার ডেলিভারি প্ল্যান। ঠিক আছে, সাপোজ যে হচ্ছে 30 ঘন্টা আছে, তাহলে হচ্ছে আমি 3 ঘন্টা করে একটা সেশন রাখবো, রেখে আমি হচ্ছে 10টা সেশনে ভাগ করব। এটাই হচ্ছে আমার ডেলিভারি প্ল্যানের ভিতরে লেখা থাকবে, যে এই 1 নম্বর সেশন 3 ঘন্টা করে চলবে। 1 নম্বর সেশনে আমি হচ্ছে চা বানানো শিখবো, 2 নম্বর সেশনে কফি বানানো শিখবো, 4 নম্বর সেশনে হচ্ছে মানে শিখবো না, শিখাবো। তো এইগুলাই হচ্ছে লেখা থাকে ডেলিভারি প্ল্যানের ভিতরে, জাস্ট এক লাইনে হচ্ছে লেখা থাকে। আর সেশন প্ল্যানের ভিতরে হচ্ছে অনেকগুলা লেসন দেয়া থাকে। লেসন কেমন থাকে? লেসন হচ্ছে একটা সেশন আমি কিভাবে হচ্ছে কমপ্লিট করব, ওই প্রত্যেকটা ধাপকেই হচ্ছে লেসন বলা হয়। যেমন প্রথম ধাপে আমি ইন্ট্রোডাকশন করাবো, সেকেন্ড ধাপে আমি কি করাবো, ডিসকাশন করব, তারপরের ধাপে যে হচ্ছে আমি ডেমনস্ট্রেশন করাবো, তারপরের লাস্টের দিকে যে রিভিউ এবং ফিডব্যাক নেবো, তারপরে যে লিঙ্ক টু নেক্সট সেশন করবো। এই টোটাল যে ব্যাপারটা একদম প্ল্যান আকারে যে লেখা থাকে, সেটাই হচ্ছে একটা সেশন প্ল্যান। ঠিক আছে, এই দুইটা কোশ্চেনই হচ্ছে এখান থেকে আসে, এই সিভিএলএম থেকে আর কোনো কোশ্চেন আসে না। তবে ক্যারেক্টারিস্টিক্স অফ লার্নার এই জিনিসটা হচ্ছে এখানে খুব ভালো মতো দেয়া আছে, যেটা হচ্ছে 7 নাম্বার সিভিএলএম এ ছিল না, 8 নাম্বারে আছে। সো এটা 8 নাম্বার সিভিএলএম থেকে পড়লে বেটার হবে। আর অবভিয়াসলি আমার শীটে খুব ভালো করে আরো লেখা আছে, আপনার শীটটা ফলো করবেন, এটা বেটার। তো লার্নারের ক্যারেক্টারিস্টিক্স যে বললাম, যে বিভিন্ন ওই যে তার এডুকেশন ব্যাকগ্রাউন্ড ডিফারেন্ট হইতে পারে, তার লিটারেসি নিউমেরিসি থাকতে পারে, তার ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার থাকতে পারে। এই জিনিসগুলাই হচ্ছে ক্যারেক্টারের লার্নারের ক্যারেক্টারিস্টিক্স। ঠিক আছে, এই লার্নারের ক্যারেক্টারিস্টিক্স অনুসারে হচ্ছে তাকে কি ধরনের অ্যাডজাস্টমেন্ট করতে হবে, এটাই হচ্ছে লার্নারদের জন্য রিজনেবল অ্যাডজাস্টমেন্ট। এই জিনিসটাও কিন্তু আজকে পড়াইছি, যে রিজনেবল অ্যাডজাস্টমেন্ট হবে হচ্ছে 3 ধরনের। একটা হবে হচ্ছে ইনক্লুসিভিটির জন্য, একটা হবে লার্নারদের জন্য, আর একটা হবে হচ্ছে অ্যাসেসর এবং এসএসসির ভিতরে। ঠিক আছে, ইনক্লুসিভিটির জন্য হচ্ছে কেমন ছিল, যে বিভিন্ন পিপল বিভিন্ন ব্যাকগ্রাউন্ড থেকে আসছে, এখন তাদের হচ্ছে বিভিন্ন ধরনের নিডস থাকতে পারে। যেমন তারা হচ্ছে ফিনান্সিয়াল কোনো নিডস থাকতে পারে, তো আমি তাদেরকে প্রজেক্টের আন্ডারে এনে টিবেট সেক্টরে দিলাম, তো তাদেরকে এই যে প্রজেক্ট আন্ডারে নিয়ে আসলাম, এটাই হচ্ছে তার জন্য রিজনেবল অ্যাডজাস্টমেন্ট। ঠিক আছে, লার্নারদের জন্য রিজনেবল অ্যাডজাস্টমেন্ট কেমন হবে, তার হচ্ছে ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার আছে, আমি তখন একজন ইন্টারপ্রেটার তাকে হচ্ছে অ্যালাউ করলাম,
লার্নিং ক্ষেত্রে তার কালচারাল এবং ল্যাঙ্গুয়েজ ব্যাকগ্রাউন্ডটা ডিফারেন্ট আছে, তো তাকে আমি তার ভাষায় বলানোর চেষ্টা করলাম, অথবা সে যেভাবে বুঝে আমি তাকে সেইভাবে পড়াইলাম। এগুলো হচ্ছে লার্নারদের জন্য রিজনেবল অ্যাডজাস্টমেন্ট। আর এসএসআর এবং এসএসসির ভিতরে অ্যাসেসমেন্ট সেন্টারে অ্যাসেসমেন্ট রিলেটেড যে ধরনের অ্যাডজাস্টমেন্ট গুলো হবে সেগুলো হবে হচ্ছে এই অ্যাসেসমেন্টের জন্য রিজনেবল অ্যাডজাস্টমেন্ট। ঠিক আছে? আচ্ছা, ওয়েল এই কোশ্চেনটা আসে যে 6টা ওয়েতে কিভাবে হচ্ছে জেন্ডার ইকুয়ালিটি হচ্ছে ক্লাসরুমে প্রমোট করা যায়। একদম এই 6টা পয়েন্ট লিখে রাখবেন। বি রিফ্লেক্টিভ, বি অবজেক্টিভ, গেট ফিডব্যাক ফ্রম কলিগ এন্ড স্টুডেন্ট, ইউজ জেনারেল নিউট্রাল ল্যাঙ্গুয়েজ, এক্সপ্লেন কন্টেক্সট, সিট এন্ড গ্রুপ স্টুডেন্ট ইন্টেনশনালি। মানে এখানে বলা হয়েছে যে যারা লার্নার থাকবে তারা হচ্ছে উইদাউট এনি জেন্ডার ডিসক্রিমিনেশন তারা হচ্ছে সবাই একসাথে থাকবে, একসাথে পড়ালেখা করবে, একসাথে কথাবার্তা বলবে, রেসপেক্ট করবে, সবাই সেম জিনিস। এখানে তাদের উদ্দেশ্য হচ্ছে শিখতে আসবে তারা এখানে কোনো ধরনের ক্রিটিসিজম করবে না। তারপরে হচ্ছে একজন একজনকে সাহায্য করবে, তাদের একটা স্টাডি গ্রুপ থাকবে, এই জিনিসগুলাই হচ্ছে বলা হয়েছে। তো এইভাবে যদি থাকে তাহলেই হচ্ছে জেন্ডার ইকুয়ালিটি একটা ক্লাসরুমে প্রমোট করা পসিবল হবে। জেন্ডার হচ্ছে আমরা জানতাম আগে যে 3টা জেন্ডার, মেল, ফিমেল আর থার্ড জেন্ডার। এখন আসলে জেন্ডারের কোনো অভাব নাই। সো যেই আসুক না কেন, সে যেই মানুষই হোক না কেন, আমরা ক্লাসে একসাথে থাকবো, একসাথে পড়ালেখা করবো, এটাই হচ্ছে আমাদের মেন উদ্দেশ্য। ঠিক আছে? আচ্ছা, টাস্ক অ্যানালাইসিস ফর্ম এগুলো দরকার নাই, এগুলো হচ্ছে এর ভিতরে থাকবে। সিকোয়েন্সিং, এই যে সিকোয়েন্সিং জিনিসটা হচ্ছে দরকার। সিকোয়েন্সিং কাকে বলে? আমরা যখন পড়াই তখন হচ্ছে সিকোয়েন্স এই অনুসারে পড়াই। নোন টু আননোন, আগে জানা জিনিস পড়াই, তারপরে আননোনে যায়, তারপরে জেনারেল টু স্পেসিফিক, কনক্রিট টু অ্যাবস্ট্রাক্ট, একটু আগে এটা বলছিলাম। তারপরে স্মল টাস্ক টু লার্জার টাস্ক, ইন্ডিভিজুয়াল টু গ্রুপ, ওল্ডার টু নিউয়ার। এইভাবে হচ্ছে যে পড়ানো, এটাই হচ্ছে সিকোয়েন্সিং বলে। ঠিক আছে? এই কোশ্চেনটা সামটাইমস আসে যে হচ্ছে সিকোয়েন্সিং কাকে বলে, সিকোয়েন্সিং এর যে হচ্ছে কন্টেন্টটা আছে সেটা হচ্ছে বর্ণনা করো, বা সিকোয়েন্সিং জিনিসটা কি বর্ণনা করো। তখন আপনি হচ্ছে জাস্ট 6টা পয়েন্ট লিখে দিবেন। ফ্রম নোন টু আননোন, মানে জানা থেকে অজানা, জেনারেল থেকে স্পেসিফিক, কনক্রিট থেকে হচ্ছে ম্যাম একটা কথা ছিল, জি এটা কি ওই যে 8 নাম্বার সিবিএলএম? জি, এটা 8 নম্বর সিবিএলএম। 8 নাম্বার সিবিএলএম তো এটা তো পাচ্ছি না। 8 নম্বর সিবিএলএম এর হচ্ছে 62 নম্বর পেজে আছে। নতুন 62 সিবিএলএম, নতুন সিবিএলএমটার এই যে এরকম সবুজ কালার যেটা দেয় সেটা 62 নম্বর পেজে। তাহলে তো আমার কাছে তো পুরাতনটা। আর হচ্ছে আর একটু ধীরে ধীরে বললে একটু ভালো হয়, আমার জন্য একটু বুঝতে অসুবিধা হচ্ছে, একটু আস্তে আস্তে বললে ভালো হবে। আর আমি আপনার তো অনেক তো স্লো খুব যাইতেছি, কুইকলি তো। এই জিনিসটা আপনাদের হ্যাঁ, কি জানি থেকে আমি অলরেডি পাইছি যে ম্যাডাম অনেক দ্রুত পড়ায়, দ্যাটস আমি অনেক স্লো যাইতেছি। আরো স্লো হয়ে গেলে তো ঘুমাই যাবো। আর একটু স্লো হলে ভালো হয়, বিশেষ করে আমার জন্য। এখান থেকে আর জি। কিছু নাই। 8 নম্বর সিবিএলএম ডান। ম্যাম জাস্ট একটা সামারি করেন না ম্যাম, মানে কোন জায়গাটা মানে মানে মেইন ইম্পর্টেন্ট টপিক গুলো আমি একটু আবার নোট ডাউন করে ফেলতাম। এই 8 নাম্বার অলরেডি বলা মানে 8 হয়েছে, নাম্বার। ভিডিও দেখে নিন। জি জি, অলরেডি বলা হয়েছে, ভিডিও দেখে নিন। আচ্ছা। আচ্ছা, এবার হচ্ছে 9 নাম্বার সিবিএলএম হচ্ছে ডেলিভারিং কম্পিটেন্সি বেসড ট্রেনিং। আমরা 7 নাম্বারে পড়লাম হচ্ছে কিভাবে সিবিএলএম বানানো যায়, 8 নাম্বারে পড়লাম হচ্ছে কিভাবে ট্রেনিং সেশন অর্গানাইজ করতে হয়, 9 নাম্বারে এসে আমরা পড়তেছি কিভাবে হচ্ছে একটা ট্রেনিং সেশন ডেলিভার দেওয়া যায়। ঠিক আছে? এটা হচ্ছে 9 নাম্বার সিবিএলএম। ওকে, সেশন ডেলিভারি দেওয়ার জন্য হচ্ছে সেশন ডেলিভারি কে করে? একজন ট্রেনার করে, রাইট? তো এই একজন ট্রেনার যেহেতু সেশন ডেলিভারি করতেছে, তার আগে জানতে হবে হচ্ছে সে সেশনটা কোথায় ডেলিভারি করতেছে, কাদেরকে ডেলিভারি করতেছে। ঠিক আছে? অর্থাৎ সেশনটা পরিচালনা করতেছে হচ্ছে কাদের? লার্নারদেরকে। এই লার্নার টাইপ গুলা কি কি সেগুলা সে জেনে আসছে। এখন জানবে হচ্ছে এই ফ্যাসিলিটি কি কি আছে, ট্রেনিং ফ্যাসিলিটি। তো ট্রেনিং ফ্যাসিলিটি বলতে বোঝায় যে হচ্ছে এই একটা সিবিটির সব লেআউট কেমন হইতে পারে, এগুলা হচ্ছে এখানে লেখা আছে। এখন এখানে হচ্ছে কোশ্চিনটা
দুই ভাবে আসতে পারে, যে কোন কোন ফ্যাক্টর আমরা কনসিডার করব সিবিটি শপ লেআউট বানানোর জন্য। আরেকটা দিতে পারে যে হচ্ছে সিবিটি শপ লেআউট তৈরি করার জন্য আমাদের কি লাগবে। দুইটা সেম কোশ্চেন, ঠিক আছে, যে সিবিটি শপ লেআউট বানানোর জন্য আমাদের কি লাগবে আর কি কি জিনিস কনসিডার করতে হবে, দুইটা একদম এক্সাক্ট সেম কোশ্চেন এবং অ্যান্সারও হচ্ছে সেম। এখন সিবিটি শপ লেআউট জিনিসটা কি সেটা আগে আমরা বুঝি। সিবিটি শপ জিনিসটা হচ্ছে, এটা কিন্তু কোনো দোকান না, এটা হচ্ছে একটা ফ্যাসিলিটি যেখানে কিনা একজন ট্রেনি আসবে বা একজন লার্নার আসবে, সেখানে একজন ট্রেনার থাকবে। ট্রেনার কি করবে, তাকে হচ্ছে পড়াবে, পড়ানোর পরে তাকে হচ্ছে রেডি করবে, অ্যাসেসমেন্টের জন্য রেডি করবে, দেন সেখান থেকে সে অ্যাসেসমেন্টে যাবে, যাওয়ার পরে কম্পিটেন্ট হয়ে আসবে। সে এই কার্যক্রমটা যেইখানে সম্পন্ন হয় সেটারই বলে হচ্ছে সিবিটি শপ। এন্ড লেআউট মানে হচ্ছে সেটাকে বানানো হয় কিভাবে, মানে লেআউট কেমন হয়, লেআউটের বাংলা কি দেখতে কেমন হয় এরকম কিছু একটা। মানে ধরেন যে মুদির দোকান দেখতে একরকম, তারপরে হচ্ছে আমাদের এই যে ইউনিমার্ট, তারপরে সেটা দেখতে একরকম, তারপরে আবার ধরেন যে স্বপ্ন, এগুলা দেখতে একরকম। সো এই সবগুলাতে এক একটা এক এক রকম লেআউট না। সো এই সিবিটি শপের লেআউট কেমন হবে সেখানে এখানে বলা হয়েছে, যেখানে ফ্যাসিলিটি থাকবে খুবই স্মুথ ওয়ার্কফ্লোর জন্য বোথ ট্রেনি এবং ট্রেনারের জন্য। অর্থাৎ ট্রেনারও সেখানে যেন খুব ইজিলি পড়াইতে পারে, ট্রেনিও যেন সেখানে খুব ভালো মতো ট্রেনিং করতে পারে, এরকম একটা স্মুথ ফ্যাসিলিটি থাকবে। সেখানে ম্যাটেরিয়াল লাগবে যারা কিনা লার্নাররা একদম খুব ভালো মতো তাদের যত ধরনের ফ্যাসিলিটি দরকার, যত ধরনের ম্যাটেরিয়াল দরকার সব যেন তারা পায় হাতের কাছে। অবশ্যই সিকিউরিটি এন্ড সেফটি থাকবে। তারপরে হচ্ছে সিকিউরিটি এবং সেফটি দুই ধরনের থাকবে, ট্রেনিদের জন্য থাকবে, ম্যাটেরিয়ালস এর জন্য থাকবে। ম্যাটেরিয়ালস এবং ইকুইপমেন্টের জন্য যদি কোনো সেফটি মেনটেন না করা হয় তাহলে কি ট্রেনিরা ক্ষতিগ্রস্ত হবে, ট্রেনাররা ক্ষতিগ্রস্ত হবে। দ্যাটস ওয়াই সিকিউরিটি এবং সেফটি দুই ক্ষেত্রে মেনটেন করতে হবে। এনাফ ভেন্টিলেশন থাকবে এবং হচ্ছে কশন সাইন গুলা হচ্ছে ঠিকঠাক মতো দেয়া থাকবে। কার জানি মাইক অন, একটু কাইন্ডলি বন্ধ করবেন মাইকটা, প্রচন্ড নয়েজ হইতেছে। থ্যাংক ইউ। আচ্ছা, তাহলে এখানে যে 6টা পয়েন্ট বা 7টা পয়েন্ট বলা হলো এটাই হচ্ছে একটা সিবিটি সব লেআউটের জন্য দরকার, অথবা এই জিনিসগুলাই কনসিডার করতে হবে। সো এইটাই হচ্ছে আপনাকে লিখতে হবে দুই ভাবে। যখন কনসিডার আসবে তখন আপনি লিখবেন দিস হ্যাজ টু বি কনসিডার্ড, আর যখন লিখতে হবে যে হচ্ছে কি কি দরকার তখন লিখবেন এই জিনিসগুলা দরকার, মানে দিস ইজ নিডেড। দুই মানে ভাষাগত দিক থেকে এটা একটু ডিফারেন্ট হবে, আর বাকি কথা সব সেম থাকবে, ঠিক আছে। এবার হচ্ছে সিবিটি বেস ট্রেনিং রুমের ভিতরে কি কি থাকবে, এটাও হচ্ছে সেম। প্র্যাকটিক্যাল এরিয়া থাকবে, লার্নিং সেশন এরিয়া থাকবে, ইনস্টিটিউশনাল অ্যাসেসমেন্ট এরিয়া থাকবে, কম্পিউটার ল্যাবরেটরি যদি লাগে তাহলে সেটা থাকবে, ট্রেনিং এর রিসোর্স এরিয়া থাকবে, কোয়ালিটি অ্যাসিওরেন্স বা কোয়ালিটি কন্ট্রোল এরিয়া থাকবে, লার্নিং এরিয়া থাকবে, সাপোর্ট সার্ভিস এরিয়া থাকবে। এই এরিয়াগুলো যদি থাকে তাহলে হচ্ছে সেটাকে কম্পিটেন্সি বেস ট্রেনিং রুম বলা হবে। এটা হচ্ছে সিবিটি শপ আর একটা হচ্ছে সিবিটি ট্রেনিং রুম। অ্যাকচুয়ালি মানে মোস্টলি হচ্ছে সিবিটি শপ থেকে হচ্ছে কোশ্চেনটা আসে। এখানে খুব সুন্দর করে বর্ণনা করে দেওয়া আছে যে প্র্যাকটিক্যাল এরিয়া কাকে বলে, কন্টেক্সচুয়াল লার্নিং এরিয়া কি, কোয়ালিটি এরিয়া কি, এগুলো জাস্ট হচ্ছে একটু গো থ্রু করে দিন, এন্ড কোশ্চেন আসে না। এই ভার্ক নিয়ে আবার কথাবার্তা বলা হয়েছে এখানে, মানে সেম জিনিসই ঘুরে ফিরে অনেকবারই আসছে। এইখানে যে জিনিসগুলা দেয়া যে ব্যাকবোর্ড, হোয়াইট বোর্ড, তারপরে হচ্ছে যে এরকম পোস্টার, চার্টস, এগুলা কি জিনিস, এগুলা হচ্ছে আমাদের মানে লার্নিং রিসোর্স, ঠিক আছে। লার্নিং রিসোর্সের ভিতরে আমরা পড়ে আসছিলাম না 7 নম্বর সিবিএলএম এ লার্নিং রিসোর্স কি জিনিস। তো এই লার্নিং রিসোর্স গুলা হচ্ছে ট্রেনিং সেশনের জন্য দরকার হয়, দ্যাটস ওয়াই এটা এখানে আবার রিপিট হয়েছে এবং হচ্ছে একটু ডিটেলসে বর্ণনা করা হয়েছে, ঠিক আছে। এগুলা থেকে কোনো কোশ্চেন আসবে না। দেখেন এখানে এসে আবার হচ্ছে রিজনেবল অ্যাডজাস্টমেন্ট এখানে দেওয়া হয়েছে। আমরা রিজনেবল অ্যাডজাস্টমেন্টের সংজ্ঞা শুধু নাম্বার 12 নম্বর সিবিএলএম থেকে পড়বো, অথবা আমাদের শীটে যেটা লেখা আছে সেটা পড়বো, ঠিক আছে। এই রিজনেবল অ্যাডজাস্টমেন্ট গুলো আমি আবারও বললাম যে একটু আগে হচ্ছে 3 ভাগে বলা হয়েছে, যে রিজনেবল অ্যাডজাস্টমেন্ট
ইনক্লুসিভিটির ক্ষেত্রে হবে, লার্নারদের ক্ষেত্রে হবে, এবং হচ্ছে অ্যাসেসমেন্ট এরিয়াতে হবে। কিন্তু আমরা যেহেতু হচ্ছে ওই যে হিউজ একটা জিনিস থেকে হচ্ছে অল্প কিছু জিনিস হচ্ছে আমরা অ্যাডাপ্ট করছি। কম্পিটেন্সি বেসড এডুকেশন থেকে আমরা খুব ছোট্ট দুইটা পার্ট হচ্ছে নিছি, সিবিটিএন এ ট্রেনিং এন্ড অ্যাসেসমেন্ট, কম্পিটেন্সি বেসড ট্রেনিং এন্ড অ্যাসেসমেন্টকে আমরা অ্যাডাপ্ট করছি। দ্যাটস ওয়াই আমাদের মাঝখানে অনেক কিছু হারাই গেছে। তো আমরা যখন রিজনেবল অ্যাডজাস্টমেন্ট বলি তখন শুধুমাত্র এই অ্যাসেসমেন্ট সেন্টারেই রিজনেবল অ্যাডজাস্টমেন্টটাকে গ্রহণযোগ্যতা দেওয়া হয়েছে, বাকি দুইটা রিজনেবল অ্যাডজাস্টমেন্টের গ্রহণযোগ্যতা হারাই গেছে। দ্যাটস ওয়াই হচ্ছে আপনি যদি এই সিবিএলএম থেকে আপনি যদি রিজনেবল অ্যাডজাস্টমেন্ট লেখেন আপনাকে কেটে দিবেন। সো আপনি অবশ্যই 12 নম্বর সিবিএলএম এ যে রিজনেবল অ্যাডজাস্টমেন্ট লেখা আছে অ্যাসেসমেন্ট সেন্টারে এসএসসি নিড অনুসারে অ্যাসেসরের সাধ্যের ভিতরে থেকে তাকে যে সমস্যাটা হয়েছে সেই সমস্যা পূরণ করা বা তাকে ওই যে ওই সাপোর্টটা দেয়া ওটারই হচ্ছে রিজনেবল অ্যাডজাস্টমেন্ট বলে। শুধুমাত্র এই সংজ্ঞাটাকে গ্রহণযোগ্যতা দেওয়া হয়েছে, বাকি দুইটার কোনো গ্রহণযোগ্যতা নাই, কিন্তু এই দুইটা কিন্তু কারেক্ট। ঠিক আছে, এরপরে 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 আচ্ছা, এই কোশ্চেনটা হচ্ছে আসে সামটাইমস যে ট্র্যাডিশনাল ট্রেনিং প্রোগ্রাম আর সিবিটি ট্রেনিং প্রোগ্রামের ভিতরে পার্থক্য কি। এছাড়াও এই কোশ্চেনটা আরো ডিফারেন্ট ভাবেও আসে, সিবিটি ট্রেনিং এবং ট্র্যাডিশনাল ট্রেনিং এই দুইটার ভিতরে পার্থক্য কি, এই প্রোগ্রাম লেখাটাও আসে না। আবার লেখা হয় যে সিবিই কম্পিটেন্সি বেসড এডুকেশন আর ট্র্যাডিশনাল এডুকেশন এই দুইটার ভিতরে পার্থক্য কি। এখানে যে কয়টা পয়েন্ট লেখা আছে সবই হচ্ছে এটার জন্য প্রযোজ্য। আবার হচ্ছে সিবিএ আর হচ্ছে ট্র্যাডিশনাল অ্যাসেসমেন্ট বা পরীক্ষা মানে এক্সাম আর অ্যাসেসমেন্ট এই দুইটার ভিতরে পার্থক্য কি। যত ধরনের আপনি সিবিটির সাথে ট্র্যাডিশনালের পার্থক্য পাবেন এই কয়টা পয়েন্ট লিখে দিলে হবে। আমি জাস্ট এক ঝলক বলতেছি, আপনারা হচ্ছে এটা মনে রাখেন যে ট্র্যাডিশনাল সিস্টেমে আমাদের নির্দিষ্ট একটা বয়স থাকে নির্দিষ্ট একটা ক্লাসের জন্য, সিবিটিতে নির্দিষ্ট কোনো বয়স থাকে না। আমরা বিভিন্ন ব্যাকগ্রাউন্ডের মানুষজন এসে আমরা সিবিটি ট্রেনিংটা করতেছি বা সিবিটি অ্যাসেসমেন্ট দিচ্ছি, এর কোনো নির্দিষ্ট সময় নাই, বয়স নাই। ট্র্যাডিশনালে নির্দিষ্ট সময় আছে, বয়স আছে। ট্র্যাডিশনালে নির্দিষ্ট টাইম ফ্রেম আছে। টাইম ফ্রেম বলতে ক্লাস 9, 10 এরপরে সে এসএসসি তে যাবে, কিন্তু সিবিটিতে এরকম কোনো টাইম ফ্রেম নাই যে তুমি 4 মাস করবা, 4 মাস করার পরে তোমার অ্যাসেসমেন্টে মাস্ট বসতে হবে, এরকম কোনো কিছু নাই। হ্যাঁ, প্রজেক্ট আমাদেরকে বলে, ওইটা আলাদা কথা, কিন্তু আরে কিন্তু কোনো নিয়ম নাই। সে ট্রেনিং করলো, তার ইচ্ছা মতো ট্রেনিং করলো, তার ইচ্ছা মতো সে অ্যাসেসমেন্ট দিল, এখানে কোনো টাইম ফ্রেম নাই। আবার 4 মাসেরই যে ট্রেনিং দরকার এটা কিন্তু বলা নাই, কারণ আমাদের আরপিএল সিস্টেম আছে। আচ্ছা, ট্র্যাডিশনাল সিস্টেমে হচ্ছে সার্টিফিকেশন পাইতে অনেক লেট হয়, কিন্তু সিবিটি সিস্টেমে যেদিন অ্যাসেসমেন্ট হবে সেই দিনে আমরা সার্টিফিকেট পেয়ে যাবো। তাই পাচ্ছি না যে আমরা সারাদিন অ্যাসেসমেন্ট দিচ্ছি, লাস্টে আমাদের কার্স দিচ্ছে, ওই দিনই রেজাল্ট হয়ে যাচ্ছে, ওই দিনে আমরা হচ্ছে সার্টিফিকেট পেয়ে যাচ্ছি। ওই কার্স কপিটাই তো সার্টিফিকেট নাকি? সার্টিফিকেট হ্যালো, জি ম্যাম। কেন সার্টিফিকেট, কেন কার্স কপি, কেন সার্টিফিকেট? মানে পরীক্ষা দিয়ে পাশ করে নাম্বার নেওয়া হয়েছে জন্য। কার্স কপিতে রেজাল্ট সামারি লেখা থাকে, ওই রেজাল্ট সামারিটাই আমাদের কাইন্ড অফ সার্টিফিকেটের মতো কাজ করে, কারণ সার্টিফিকেটে লেখা থাকে যে এই কয়টা ইউনিট অফ কম্পিটেন্সি সে হচ্ছে পারছে। সেম আপনার কার্স কপির ভিতরে লেখা থাকে যে সে এই কয়টা ইউনিট অফ কম্পিটেন্সি পারছে, দ্যাটস ওয়াই সে কম্পিটেন্ট। আবার এই কয়টা পারে নাই, সে নট ইয়েট কম্পিটেন্ট, সবই লেখা থাকে। কিন্তু সার্টিফিকেশনের ভিতরেও যা লেখা থাকে এখানেও তাই লেখা থাকে। সার্টিফিকেশনে শুধু একটা জিনিস লেখা থাকে না যে কোন কোনগুলো পারে নাই, ওটা স্পেসিফিক করে লেখা থাকে না। ধরেন যে 11টার ভিতরে 5টা পারছে, ওই 5টার কথাই লেখা থাকে, কিন্তু ওখানে হচ্ছে স্টেট অফ অ্যাচিভমেন্ট পাইছে, অর্থাৎ এসওএ, যে সে কিন্তু তখন আর সার্টিফিকেট পাচ্ছে না। সো সবকিছুই কিন্তু একটা কার্স কপির ভিতরে লেখা থাকে, কার্স কপিকেই কিন্তু আমরা সার্টিফিকেট বলতেছি। এবং ইন্টারনেটে যতক্ষণ পর্যন্ত আসে এই কার্স কপিটাই তখন আমাদের সার্টিফিকেট হিসেবে কাজ করে। ঠিক আছে, আবার এটা হচ্ছে একটা হার্ড কপি। সার্টিফিকেটটা কি আমাদের সফট কপি পাচ্ছি আমরা, ওটা যখন প্রিন্ট করতেছি ওখানে কিন্তু সাইনটা মানে ই সাইন দেয়া, অর্থাৎ হচ্ছে কি বলে এটা, ইন্টারনেট সাইন বা হচ্ছে এরকম টাইপের সাইন,
অর্থাৎ ভার্চুয়ালি সাইন করা, এটা কিন্তু হাতে সাইন করা থাকে না। কিন্তু কার্ডস কপিটার ভিতরে 4টা সিগনেচার থাকে, ক্যান্ডিডেটের নিজের সিগনেচার থাকে, অ্যাসেসরের সিগনেচার থাকে, সেন্টার ম্যানেজারের সিগনেচার থাকে, এনএসসি রিপ্রেজেন্টেটিভের সিগনেচার থাকে। সো এই কার্ডস এর গ্রহণযোগ্যতা কিন্তু আরো বেশি সার্টিফিকেট থেকে। সো এটা সার্টিফিকেশন হিসেবে হচ্ছে খুবই ভ্যালুয়েবল আর কি। আচ্ছা, এরপরে ট্র্যাডিশনালে ছিলাম। ট্র্যাডিশনালে হচ্ছে ইন টাইম এবং আউট টাইম মেনটেন করা। ঢুকতে না, তারা কান ধরে দাঁড় করে রাখতো না, অথবা হচ্ছে ক্লাসে ঢুকতে দিত না। তো এটাই হচ্ছে সিবিটি আর হচ্ছে ট্র্যাডিশনাল ভিতরে পার্থক্য। তো এরকম আরো নেটওয়ার্কে কি আপনার সমস্যা হচ্ছে নাকি আমার সমস্যা হচ্ছে বুঝতে পারতেছি না। ইন টাইম আর মানে কি জানি একটা বলতে নিছেন, ওই আউট টাইম, নেট ইন টাইম আর আউট টাইম না, আমি বলছি তো এটা আমার প্রবলেম হচ্ছে না আই গেস। আচ্ছা, ট্র্যাডিশনাল সিস্টেমে হচ্ছে ফিডব্যাকটা দেয়াই হয় না বলতে গেলে, কিন্তু সিবিটি সিস্টেমে কন্টিনিউয়াস ফিডব্যাক দেওয়া হয়। ক্লাসে আসছেন, হ্যাঁ আসছি। পড়া বুঝতেছেন, হ্যাঁ বুঝতেছি। প্রোগ্রেস হয়েছে না হয় নাই, কি করতে পারি বলেন, ম্যাডাম সাজেশন দেন, আচ্ছা দিলাম। এভরিথিং হচ্ছে ফিডব্যাকের উপরে আছে। কিন্তু ট্র্যাডিশনাল সিস্টেমে এই কোনো ফিডব্যাকের কোনো ধারের কাছেও নাই। টিচার আসছে, পড়াইছে, স্টুডেন্ট পড়লে পাস, না পড়লে ফেল। সো এরকম ধরনের জিনিসপাতিগুলো আমরা কিন্তু খুব ইজিলি ফাইন্ড আউট করে ফেলতে পারি। যেমন আমাদের সিবিটি সিস্টেমে সিএস আছে, ট্র্যাডিশনালে কোনো সিএস নেই, তাদের সিলেবাস আছে বা কোর্স কারিকুলাম আছে। আমরা সিবিএলএম পড়াই, ওরা বই পড়ায়। তো এরকম এরকম অনেক পার্থক্য কিন্তু করা যায় চিন্তা করলে। তো এখানে যেগুলো আছে সেগুলাই যে লিখতে হবে 12টা পয়েন্ট, নট নেসেসারি। আমি কিন্তু এই 12টা পয়েন্টের ভিতরে কিন্তু খুব কম পয়েন্টই বলছি, আমি তো এক্সট্রা পয়েন্টই বেশি বলছি। তো আমি যেগুলো বলছি সেগুলো যদি লেখেন 15টা, তো এগুলা লিখলেও কিন্তু হবে, কোনো সমস্যা নাই। ম্যাডাম একটা প্রশ্ন ছিল। আচ্ছা, সিবিটি যে বলতেছেন আপনি, এইটা যে এডুকেশন মানে ফ্রেমটা বলতেছেন, এইটা কি হচ্ছে মানে এটার রেঞ্জ কতটুকু, এইটা একটু জানতে চাচ্ছি। আপনি তো বলতেছেন, মানে এটা রেঞ্জটা বুঝতে পারতেছি না। এটা রেঞ্জ কি শুধু আমরা যে ট্রেনার অ্যাসেসর পার্ট করতেছি এইটা বুঝাচ্ছেন, নাকি হচ্ছে আমরা যে স্কিল পার্ট করে আসছি ওইটাও বুঝাচ্ছেন, মানে এটার মধ্যে আছে? সিবিটি আমরা টোটাল সিস্টেমের ভিতরেই আছে। আমরা বিএনকিএফ এর লেভেল পড়ছি না, বিএনকিএফ এর লেভেল টোটাল কয়টা? 10টা নাকি? 10টা এখনো পড়ি জানি না। 6টা হচ্ছে স্কিল লেভেল, একটা হচ্ছে প্রিভক, আর 3টা হচ্ছে মেথোডোলজি লেভেল। এই টোটাল 10টা লেভেল হচ্ছে বিএনকিএফ এর। তো বিএনকিএফ লেভেলটা কিসের ভিতরে অন্তর্ভুক্ত? সিবিটির ভিতরে অন্তর্ভুক্ত। সো সিবিটি বললে আপনি যে স্কিল দিছেন, ট্রেনার দিছেন, অ্যাসেসর দিছেন, এভরিথিং বোঝায়। ঠিক আছে, এভরিথিং বোঝাবে। আচ্ছা ঠিক আছে ম্যাডাম, এবার বুঝতে পারছি। সিস্টেমের ভিতরে চলে আসছে। আমাদের সিস্টেমের নাম হচ্ছে কম্পিটেন্সি বেসড এডুকেশন বা কম্পিটেন্সি বেসড ট্রেনিং এন্ড অ্যাসেসমেন্ট। ঠিক আছে, সেটা স্কিল পার্টে হোক, মেথোডোলজি পার্টে হোক। আপনার স্কিল পার্টের জন্য কিন্তু লেখা থাকে সিবিটিএনএ স্কিল লেভেল, এনএসসি ন্যাশনাল স্কিল সার্টিফিকেশন। আপনার সার্টিফিকেটের ভিতরে কিন্তু এটা লেখা থাকে, সিবিটি কথাটা থাকে। আবার আপনি যখন মেথোডোলজি দিচ্ছেন সেখানেও কিন্তু লেখা থাকে সিবিটিএএম, অর্থাৎ মেথোডোলজি, কম্পিটেন্সি বেসড ট্রেনিং এন্ড অ্যাসেসমেন্ট মেথোডোলজি। ঠিক আছে, এটা তো একদম প্রথম ক্লাসে বলা হয়েছিল ম্যাডাম, ছিলেন না? না ম্যাডাম, প্রথম ক্লাস মানে ভর্তি হই নাই, তখন ছিলাম না। আচ্ছা আচ্ছা ঠিক আছে। এই কোশ্চেনটা আসে রোল অফ কম্পিটেন্ট টিবেট ট্রেনার। টিবেট ট্রেনারের রোল এবং রেসপন্সিবিলিটি কি কি, এটা আমার শিটে যেটা লেখা আছে পয়েন্ট আউট করে দিয়ে সেটা পড়েন। এখানে জাস্ট 2টা জিনিস লেখা, আরো অনেক কিছুই আছে। আমরা ইন জেনারেল সেন্সে কি বুঝাই? আমরা একজন ট্রেনার, আমাদের রোল কি হওয়া উচিত? রোল কি হওয়া উচিত আমাদের ট্রেনারদের? ম্যাডাম ভালো করে পড়াশোনা করার যোগ্যতা অর্জন করা আর কি। মানে তাদেরকে পড়াবো। ট্রেনারের রোল কি? না না, আপনি ওইগুলা চিন্তা করেন না। একটা ক্লাসরুমে ট্রেনারের রোল কি সেটা চিন্তা করলে হবে। মানে ভালোভাবে বোঝানো, তাদের মনোযোগ আকর্ষণ করা ট্রেনিদের, তারপরে হচ্ছে মানে থিওরি প্র্যাকটিক্যাল
এইসব ব্যাপারে ভালো করে হেল্প করা, বুঝানো, এইগুলা। আচ্ছা, আপনি যেটা বলছেন সেটা হচ্ছে ট্রেডিশনাল কথাবার্তা বলছেন, অর্থাৎ একজন ট্রেনার আসলো পড়াইলো চলে গেল, কিন্তু আমাদের সিবিটি সিস্টেমে কিন্তু ট্রেনাররা খালি আসলো পড়াইলো চলে গেল না। সে একটা পুরা সেশন প্ল্যান বানাইলো, সেই সেশন প্ল্যান গুলো নিয়ে সে ডেলিভারি প্ল্যান বানাবে, সে সিবিএলএম বানাবে, সে তার ম্যাটেরিয়ালস রেডি করবে, সবকিছু গুছাবে, দেন ট্রেনিং এর জন্য মানুষ গুছাবে, তারপরে তাদেরকে নিয়ে একটা সিবিটি শপের ভিতরে আসবে, মানে ওই যে ওই ট্রেনিং ফ্যাসিলিটির মধ্যে আসবে, আসার পরে তাদেরকে ট্রেনিং এর জন্য প্রিপেয়ার করবে, তারা রেডি কিনা, দেন তাদেরকে ট্রেনিং ডেলিভারি করবে কি অনুসারে, সেই ডেলিভারি প্ল্যান এবং সেশন প্ল্যান অনুসারে, এবং তাদেরকে ওই প্ল্যান অনুসারে পড়াবে, পড়ানোর পরে তাদেরকে হচ্ছে অ্যাসেসমেন্টের জন্য রেডি করবে, পড়ানোর পরে তাদেরকে অ্যাসেসমেন্টে বসাবে, বসানোর পরে অ্যাসেসমেন্টের দিন যায় তাদেরকে পাহারা দিবে, দেওয়ার পরে তারা কম্পিটেন্ট হইলে দেন যায় হচ্ছে সেই ট্রেনারের রোল কমপ্লিট হবে। এই ট্রেনারের রোল এবং রেসপন্সিবিলিটি হিউজ। ঠিক আছে, আমরা জাস্ট পড়াইলাম, অ্যাটেনশন ক্রিয়েট করলাম, নিজে ভালো থাকলাম, প্রফেশনাল ডেভেলপমেন্ট করলাম, না, জাস্ট এতটুকু না, একদম শুরু থেকে শেষ পর্যন্ত এভরিথিং হচ্ছে একজন টিভেট ট্রেনারের রোল এবং রেসপন্সিবিলিটি। এই যে দেখেন, অপটিমালি ইমপ্লিমেন্ট ট্রেনিং সাবজেক্টস এন্ড কম্পিটেন্স গোল ইন এ প্যাডাগজিক্যাল ওয়ে। এই একটা কথার ভিতরে আমি যা যা বলছি সবকিছু চলে আসছে, অর্থাৎ ট্রেনিং সে ইমপ্লিমেন্ট করবে এবং কম্পিটেন্সি গোল সে হচ্ছে অ্যাচিভ করবে, এটা একজন ট্রেনারের দায়িত্ব। ঠিক আছে, তাহলে কি ম্যাডাম আপনি মানে ট্রেডিশনাল মানে ট্রেনিং দিয়ে কি মানে মানে কি বলে ট্রেডিশনাল দিয়ে কি বুঝাচ্ছেন? ট্রেডিশনাল মানে হচ্ছে আমাদের এডুকেশন সিস্টেম। বুঝছি, কোনটা কোনটা ম্যাডাম? আমাদের এডুকেশন সিস্টেম কয় প্রকার? 3 প্রকার। কি কি? জেনারেল, তারপর হচ্ছে টেকনিক্যাল, আর হচ্ছে মানে মাদ্রাসা বোর্ডের। ওকে, এইগুলাই হচ্ছে ট্রেডিশনাল, আর আমরা আছে হচ্ছে সিবিটি। এবার বুঝছি ম্যাডাম একটু ডিটেইলসে বলেন, আমি এটা বুঝি নাই, মানে পার্থক্যটা ধরতে পারতেছি না। মানে ওই তিনটা মানে আপনি বলতেছেন ট্রেডিশনাল, তো আমরা যে এখন এই যে সিবিটি করতেছি এটাও তো টেকনিক্যালের না, মানে টেকনিক্যালের আন্ডারে না? না, এটা টোটালি আলাদা। আপনি কি ইফাত ম্যাডাম? জি ম্যাডাম। আচ্ছা, আপনাকে কালকে আমি মানে নেক্সট 2 তারিখে আপনার সাথে এটা নিয়ে কথা হবে, ঠিক আছে? জি ম্যাডাম, ইনশাআল্লাহ। হ্যাঁ, মনে করে ভাই। আচ্ছা। এই যে an effective টিচার অথবা ট্রেনার উইল, এই যে সে কি কি করবে এগুলা হচ্ছে তার রোল এবং রেসপন্সিবিলিটির ভিতরে পড়ে যায়। এই যে দেখেন আমি যা যা বলছি, প্রিপেয়ার সেশন প্ল্যান এবং কি কি করতে হবে, ডেলিভার সেশন প্ল্যান এবং কি করতে হবে, রিভিউ সেশন প্ল্যান এবং কি করতে হবে। সে এই কয়টাই হচ্ছে টিভেট টিচারের রোল এবং রেসপন্সিবিলিটি। সো এখানে যে জায়গা ফাঁকা ছিল আর এখানে হচ্ছে সুন্দর করে যে লিখে দিছে, ঠিক আছে? এখানে জাস্ট 2টা পয়েন্ট ছিল, আর এখানে হচ্ছে পয়েন্ট গুলো খুব ক্লিয়ারলি লেখা আছে, এন্ড এই পয়েন্টটাই হচ্ছে আমরা পড়বো, ঠিক আছে? এই পেজ থেকে আচ্ছা, 9টা কমন থিং যেটা কিনা একজন টিচারের অ্যাভয়েড করা উচিত। টিভেট টিচারের কোন কোন 9টা জিনিস অ্যাভয়েড করা উচিত, এটা জাস্ট খালি একটু পড়ে রাখেন, কিন্তু হচ্ছে এখান থেকে কোশ্চেন ইউজুয়ালি আসে না। এই আমরা এটা নেক্সট মানে জাস্ট নরমাল সেশনেই বুঝি, মানে নরমাল সেন্সেই বুঝি যে বোরিং কথাবার্তা বলা যাবে না, তারপর হচ্ছে স্টুডেন্টকে জোর করা যাবে না যে তুমি এটা মুখস্থ করো, বোঝার দরকার নেই, খালি পড়ে যাও, এগুলো বলা যাবে না। তারপর হচ্ছে থিওরি বাদ দিয়ে তাকে শুধু প্র্যাকটিক্যাল করাইলাম, এটাও করা যাবে না। স্টুডেন্টকে প্রমিস করা যাবে না যে হচ্ছে সে তাকে সব অ্যান্সার আমি হচ্ছে একদম ধরে খাওয়াই দিব, এরকম বলা যাবে না। নেভার স্টপ লার্নিং, অর্থাৎ কখনো পড়ালেখা থেমে থাকা যাবে না। যেমন আমি পার্সোনালি আমি কিন্তু এখনো পড়ালেখা করি, হ্যাঁ আমি একজন মাস্টার ট্রেনার, কিন্তু স্টিল আমার জানার অনেক কিছু আছে। কারণ একটাই, কম্পিটেন্সি বেসড এডুকেশনটা হচ্ছে অনেক হিউজ একটা ফিল্ড, সেখান থেকে আমরা জাস্ট 2টা জিনিসকে অ্যাডাপ্ট করছি। আমরা যদি এই হিউজ থিংটা না জানি, আমার কিন্তু অনেক কিছুই জানা অজানা থেকে যাবে। সো দ্যাটস ওয়াই আমি হচ্ছে এই যাদের থেকে অ্যাডাপ্টেশন করা হয়েছে, অস্ট্রেলিয়ান যে হচ্ছে কারিকুলামটা ফলো করা হয়, সেই কারিকুলামের আন্ডারেই হচ্ছে আমি একটা কোর্সে হচ্ছে জয়েন করছি, এবং সেখানে কিন্তু আমি প্রত্যেক দিন পড়ালেখা করি। সো
আমার পড়ার কারণ হচ্ছে আপনারা, যেন আমি আপনাদেরকে বেটার লার্নিং দিতে পারি। সো নেভার স্টপ লার্নিং, কখনো শেখা থামানো যাবে না, শিখতে হবে। ওই ছোট্ট করে জ্ঞানটাকে রেখে দেওয়া যাবে না, জ্ঞানটাকে কখনো ছোট করে রাখা যাবে না, মাইন্ডটাকে ব্রড করতে হবে, এবং লার্নিংটা কখনো থামানো যাবে না। আচ্ছা, অ্যাভয়েড ডিসকারেজিং স্টুডেন্ট, স্টুডেন্টকে কখনো ডিসকারেজ করতে হয় না। তারপরে হচ্ছে কম্পেয়ার করা, যে আমার স্টুডেন্ট হচ্ছে 2-3 জন আছে, বা ধরেন যে 10 জন স্টুডেন্ট আছে, একজন ফার্স্ট হয়েছে একজন লাস্ট হয়েছে, আমি দুজনের ভিতরে কম্পেয়ার করবো, সেটা করা যাবে না। আবার দুইজন ধরেন যে ভাই বোন আছে, তাদের ভিতরে কোনো ধরনের কম্পেয়ার করা যাবে না। হ্যাঁ, তোমার ভাই তো খুব ভালো পারে, তুমি পারো না কেন, বড় ভাইয়ের মতো তো হও না, এই যে ছোট বোন বেশি ভালো পারলো, এই টাইপের কথা হচ্ছে বলা যাবে। এরপরে হচ্ছে নেভার ব্লেম প্যারেন্টস ইন ফ্রন্ট অফ দ্য স্টুডেন্ট, প্যারেন্টসদের প্রবলেম থাকতে পারে, ট্রু। টিপিক্যাল এশিয়ান প্যারেন্টদের অনেক প্রবলেম থাকে, এটা একদম ট্রু। যারা প্যারেন্টস আছেন তাদেরকেও বলতেছি, সরি টু সে, বাট হচ্ছে প্রবলেম থাকে, যে আমাদের কনফার্মেশন বায়াস থাকে। আমরা হয়তো এটা প্যারেন্টসদের সামহাও কেমন জানি চলে আসে। হ্যাঁ, প্যারেন্টসরা বলে যে না, আমার কাছে আমার 3টা সন্তানই সমান, 3জনকে আমি সমানভাবে ভালোবাসি, কিন্তু যখন কম্পেয়ারের সময় তখন বলে তুই তো তোর ভাইয়ের মতো হস নাই, তুই তো তোর বোনের মতো হস নাই, তুই এরকম কেন, তুই ওদের মতো হইতে পারলি না কেন, তুই কেন ফার্স্ট হইতে পারলি না, এই যে কথাবার্তা গুলো বলি, এটা কিন্তু বললে ওই ওই বাচ্চাটার কিন্তু এই জিনিসটা প্রভাব পড়ে। তখন সে মনে করতে থাকে যে না, আমি তো ভালো না, আমি তো খারাপ। তো এরকম টাইপের গিলটি ফিলও তার ভিতরে চলে আসে। তো এখন এই জিনিসটা যদি একজন ট্রেনার জানে যে না, তার বাবা মা তাকে কন্টিনিউয়াসলি এরকম করে তাকে ডিসকারেজ করতেছে, এখন আমি গোষ্ঠী সুদ্ধা মানুষের সামনে, মানে এই পুরা ট্রেনিং সেশন স্টুডেন্টদের সামনে আমি কি প্যারেন্টস এর বদনাম করবো, বা প্যারেন্টস কে ডেকে নিয়ে আমি এরকম কথাবার্তা বলবো? না, আমি তাকে ডেকে নিয়ে আস্তে করে সাইডে নিয়ে যায় তাকে বুঝাই বলবো যে দেখেন আসলে এরকম করাটা ঠিক হচ্ছে না, ও কিন্তু অনেক ডিসকারেজ ফিল করতেছে, তাহলে ওকেও একটু আসলে উৎসাহ দেওয়া উচিত। ওরা হ্যাঁ, ওর এই জিনিসগুলো দুর্বলতা আছে, বাট আমরা তো বড়, আমরা তো অ্যাডাল্ট, তাহলে আমরা ওকে একটু হেল্প করি। তো এই যে আমি তাকে বুঝালাম একটা পোলাইট ওয়েতে, এটা আমার করতে হবে। আমাকে কখনো ওই যে প্যারেন্টসদেরকে ব্লেম করা যাবে না। আর এখানে যে 9টা জিনিস আছে, এই 9টা জিনিস বাদে আরো অনেক কিছুই আছে যেগুলো আমরা ট্রেনার হিসেবে করতে পারি না। এনিওয়েজ, আর কি এইটা থেকে আর কি আসে? আচ্ছা, এই যে এটা থেকে হচ্ছে সোলার আছে। সোলারের ফুল ফর্ম কি এটা সুন্দর মতো লিখে দিবেন। সিট এন্ড স্ট্যান্ড, ওপেন বডি পোস্টার, লিন স্লাইডলি ফরওয়ার্ড, আই কন্ট্যাক্ট, রিল্যাক্স। এই যে কয়টুকু বললাম এটুকু লিখলেই হয়, কিন্তু অনেকে আছে না, আমার পুরোটা লেখা লাগবে। সিট এন্ড স্ট্যান্ড অন সিচুয়েট স্কোয়ারলি, তারপরে হচ্ছে বা স্ট্রেট স্কোয়ারলি, তারপরে হচ্ছে ওপেন বডি পোস্টার, লিন স্লাইডলি ফরওয়ার্ড টু ইন্ডিকেট দ্যাট ইউ আর ইন্টারেস্টেড, আই কন্ট্যাক্ট শুড বি ন্যাচারাল, রিল্যাক্স টু ইন্ডিকেট দ্যাট ইউ আর কমফোর্টেবল। এই পুরা কথাটা অনেকেই বলে যে পুরা কথাটা লিখতে হবে, কোনো দরকার নাই, আমার মতে কোনো দরকার নাই। সিট এন্ড স্ট্যান্ড লিখলেই হয়, ওপেন বডি পোস্টার লিখলেই হয়, কিন্তু এই অনেক অ্যাসেসর আছে ঝামেলা করে, তাদের জন্য আমরা পুরাটাই লিখে দিব, ঠিক আছে? চেষ্টা করব পুরাটা লিখতে, আর যদি না পারি তাহলে আর কি করা, ওই অতটুকুই লিখতে হবে যতটুকু পারি, বাট চেষ্টা করবেন পুরাটা লেখার জন্য। এটা হচ্ছে একজন ট্রেনারের বডি ল্যাঙ্গুয়েজ কেমন হবে সেটা। এই সোলারের কোশ্চেন আসে। এরপরে আসে হচ্ছে গ্লস কাকে বলে, GLOSS। একজন ট্রেনার একটা সেশন পরিচালনা করবে হচ্ছে গ্লস অনুসারে, অর্থাৎ সে প্রথমে আসবে, আসার পরে হচ্ছে গেট অ্যাটেনশন করবে, মানে সবার অ্যাটেনশন সে নিয়ে নিবে। এরপরে লিঙ্ক টু প্রিভিয়াস সেশন, এসে জিজ্ঞেস করবে যে গত সেশনে কি পড়ানো হয়েছিল, তাদের মনে আছে কিনা, তারা পারে কিনা, কতটুকু শিখছে, সেই জিনিসটা সে লিঙ্ক করবে। এরপরে হচ্ছে আজকের আউটকাম অফ দ্য সেশন, যে আজকে আমরা কি পড়বো, এটা পড়ে আমাদের কি লাভ হবে। এরপরে স্ট্রাকচার অফ দ্য সেশন, আমরা যেহেতু সবাই অ্যাডাল্ট লার্নার, আমাদের অনেক কিউরিসিটি থাকে, সো সেই ক্ষেত্রে হচ্ছে আমরা স্ট্রাকচারটা বলে নিব যে আজকে সেশনের স্ট্রাকচার হচ্ছে আমরা প্রথমে ডিসকাশন করব, এরপরে ডেমনস্ট্রেশন, তারপরে হচ্ছে রিভিউ ফিডব্যাক, তারপরে হচ্ছে পরের সেশনে কি পড়াবো সেটা বলে দিব। এটাই হচ্ছে স্ট্রাকচার অফ দ্য সেশন, আমি জাস্ট মুখে নামগুলো বললাম। এরপর হচ্ছে স্টিমুলেট মোটিভেশন এন্ড অ্যারাউজ ইন্টারেস্ট, অর্থাৎ তাদের মধ্যে যে হচ্ছে ইন্টারেস্ট এবং মোটিভেশন সেটা আমার ক্রিয়েট করতে হবে। আমি কাউকে ডিসকারেজ করবো না, দূর এখানে পড়ে কোনো লাভ নাই, আপনি পাস করবেন না, এটা না সেটা না, নো। আমাকে বলতে হবে যে আপনি পড়িলেই পাস করিবেন,
ঠিক আছে, এবং তাকে মোটিভেট করতে হবে যে আপনি অ্যাসেসর হয়ে অ্যাসেসমেন্ট নিতে পারবেন, আপনি ট্রেনার হইতে পারবেন, আপনি মাস্টার ট্রেনার হইতে পারবেন, আপনি আপনার স্কিল পার্টে যে 1 করছেন এরপর যদি 2 করেন তাহলে আপনি আরো ভালো জব পাবেন, আপনার স্যালারি বাড়বে, আপনার নিজস্ব কম্পিটেন্সি বাড়বে, আপনার স্কিল বাড়বে। তো এই যে মোটিভেশনাল কথাবার্তাগুলো সেটা আমাকে বলতে হবে। তো এটাই হচ্ছে গ্লসের ফুল মিনিং, এবং গ্লসটা কেন আমরা করতেছি ক্লাসে, ঠিক আছে, কে করতেছে, ট্রেনার করতেছে। এখান থেকে কোশ্চেন যেটা আছে সেটা হচ্ছে গ্লসের ফুল মিনিং কি। তারপরে হচ্ছে আইস ব্রেকিং। আইস ব্রেকিং এর একটা কথা আছে। আইস ব্রেকিং জিনিসটা এমন না যে একটা বরফ আছে আমি জাস্ট হাতুড়ি দিয়ে ওটারে ভাঙলাম, ব্যাপারটা কিন্তু তা না। ব্যাপারটা হচ্ছে লার্নাররা ক্লাসে জমে যায়, অর্থাৎ লার্নাররা ফ্রিজ হয়ে যায়, ওই তাদেরকে ব্রেক করা ট্রেনারের কাজ, ঠিক আছে। লার্নাররা কেমনে ফ্রিজ হয়ে যায়? আমরা অ্যাডাল্ট লার্নার তো ফার্স্টেই বলছি যে আমরা দুনিয়াটা মাথার মধ্যে নিয়ে হচ্ছে ক্লাস করতে আসি, আবার অনলাইনে কি করি, জয়েন দিয়ে হারাই যাই, থাকি না। সো এই যে ব্যাপারটা এটা যেন না হয়, আবার ধরেন যে হয়েও গেছে তো তখন ট্রেনার চাবে যে হচ্ছে এটাকে ব্রেক করতে, করে পড়ালেখায় মনোযোগ আনতে। সরি। তো সেটার জন্য সে কি কি অ্যাক্টিভিটিস করবে, সেই অ্যাক্টিভিটিস গুলার নামই হচ্ছে আইস ব্রেকিং। বুঝা গেছে? বা অ্যাক্টিভিটিস গুলার কে বলা হয় হচ্ছে আইস ব্রেকার। যেমন কোন একটা মজার কিছু বলা হইলো, কোন একটা গল্প করা হইলো, তারপরে স্টুডেন্টের সাথে হচ্ছে ইন্টারাকশন করা হইলো, একটু হাসাহাসি করা হইলো, একটু জোক করা হইলো, তারপরে সাকসেস ওরিয়েন্টেড কিছু কথাবার্তা বলা হইলো, তারপর হচ্ছে আমি কি করাই, সবাই ঘুমায় থাকলে সবাই দাঁড় করায় নিয়ে ক্লাসের ভিতরে হাঁটাই। অনেকে আছে হচ্ছে ইয়ে করায়, জানি ব্যায়াম করায়, অনেকে আছে হচ্ছে ধ্যান করায়, কিন্তু ধ্যান করাইলে উল্টাটা হয়, ঘুম আসে আরো বেশি। তো এরকম হচ্ছে বিভিন্ন ধরনের যে অ্যাক্টিভিটিস গুলা করানো, তারপর ধরেন যে গেম খেলানো, তারপর ধরেন যে একটা গ্রুপ ওয়ার্ক দিয়ে দেওয়া, সবাইকে একটু এক্সাইটমেন্ট ক্রিয়েট করা, এটারই বলা হয় হচ্ছে আইস ব্রেকার, ঠিক আছে। তো আইস ব্রেকারের অ্যান্সারটা হচ্ছে এনি টুল or device for breaking ice into smaller pieces is called icebreaker. When a group is exhibiting ice, if there is a little or no talking recurrent to make physical contact and poor eye contact, additionally group members stand alone displaying a lack of initiative and absence of trust needs a icebreaker. অর্থাৎ এই সিচুয়েশন হইলে হচ্ছে আমাদের আইস ব্রেকার দরকার হয়। আর আইস ব্রেকার জিনিসটা কি? আইস ব্রেকার জিনিসটা হচ্ছে an icebreaker is an activity, exercise or experience, অর্থাৎ এটা একটা কোনো অ্যাক্টিভিটি, এটা হইতে পারে কোনো ধরনের এক্সারসাইজ, এটা হইতে পারে কোনো ধরনের এক্সপিরিয়েন্স, যা কিনা ওই যে আইস, অর্থাৎ এই যে সবাই জমে গেছে, কেউ কথা বলতেছে না, চুপ করে আছে, কোনো ফিজিক্যাল কন্ট্যাক্ট নাই, তারা আই কন্ট্যাক্ট নাই, কেউ ঘুমাইতেছে, কেউ মাথা হেড ডাউন করে বসে আছে, এই জিনিসটাকে যখন ব্রেক করা হবে, টিপিক্যালি লিমিটস আর ইনহেবিটস ইন্টারাকশন অফ গ্রুপ অফ পিপল, অর্থাৎ পিপলদের ভিতরে ইন্টারাকশন হবে, এবং সেটা সেই পিপলরা একজন আরেকজনকে জানুক অথবা না জানুক, এই যে সেই ইন্টারাকশনটা করলো, এটাই হয়েছে আইস ব্রেকিং, ঠিক আছে। তো এইটাই হচ্ছে সংজ্ঞা, এটা হচ্ছে আপনারা লিখে দিবেন যদি আসে। ইউজুয়ালি দেয় না, সামটাইমস হচ্ছে কোশ্চেন জিজ্ঞেস করে যে আইস ব্রেকিং জিনিসটা কি, তো তখন আমরা এবার জাস্ট বলে দিব যে সেশনে সবাই ঘুমাই যায়, তো ঘুমাই গেলে তাদেরকে জাগ্রত করার জন্য যেসব হচ্ছে ফান অ্যাক্টিভিটিস করা হয় সেটাই হচ্ছে আইস ব্রেকিং। শেষ। ম্যাম বাংলায় লিখলে কি অ্যানসার মানে আসে না, এটা একদমই কোশ্চেন আসে না। বাংলায় লেখাটা হচ্ছে এখনকার ইদানিংকার কিছু কিছু নতুন অ্যাসেসর বের হয়েছে, তারা বাংলা একেবারেই দেখতে পারে না, একেবারেই নিতে চায় না। ইভেন পুরানো কিছু অ্যাসেসরও আছে, যে আমরাও ভুক্তভোগী, আমরা 4 নম্বর ব্যাচ হচ্ছে ভুক্তভোগী। সে আসছে, আসার পরে সে হচ্ছে বাংলাতে বলছে যে হ্যাঁ লেখেন, আপনারা বাংলাতে লেখেন, বাংলাতে লিখছেও, ঠিকও হয়েছে, কিন্তু সে ওইটার অ্যান্সার নিল না, বললো যে না, ও যা লিখছে ওটা হয় নাই। তার কারণ হচ্ছে আমাদের কিছু কি পয়েন্ট থাকে, ওই যে হিন্ট দেয় না, অ্যাসেসরের কাছে একটা কোশ্চেনের অ্যান্সার কপি দেয়া থাকে, তো অ্যান্সার কপির ভিতরে হচ্ছে কিছু হিন্ট দেয়া থাকে। হিন্টে ধরেন যে লেখা আছে তো টার্মিনোলজি খোঁজার সমস্যা, আচ্ছা ধরেন যে লেখা আছে হচ্ছে সেশন প্ল্যান, এই কথাটা লেখা আছে, কিন্তু আমি যখন বাংলায় লিখছি তখন আমি লিখছি শ্রেণীকক্ষের সেশন প্ল্যানের বাংলা কি, আচ্ছা ধরেন যে আমি লিখছি হচ্ছে কোর্সের সিলেবাস, আমি এটা লিখছি, বা
আচ্ছা না, এটা ভালো হইতেছে না। টার্মিনোলজি তো খুঁজে পাচ্ছি না এখন উদাহরণ দিতে যায়। ম্যাডাম আচ্ছা নলেজ, জবের কথা বলি। জব, ধরেন যে আমার হচ্ছে জব, মানে ওই অ্যান্সারের ভিতরে হচ্ছে লেখা আছে জব, যে কোনো একটা ওয়ার্কার যদি জবটা করতে পারে তাহলে তাকে হচ্ছে কম্পিটেন্ট বলা হয়, সাপোজ এরকম একটা কিছু লেখা আছে। এন্ড জবের জায়গায় আমি বাংলাতে লিখছি হচ্ছে কাজ। এখন কাজ মানে জবও বোঝায়, ওয়ার্কও বোঝায়, আবার টাস্কও বোঝায় বাংলাতে যদি জব কাজ বলি আমরা। তো সেই ক্ষেত্রে অ্যাসেসর কি, অ্যাসেসর খুঁজতেছিল জব শব্দটা, কিন্তু আপনি লিখছেন কাজ। হ্যাঁ ইন এ সেন্স কিন্তু সেটা হয়েছে, কিন্তু ওই যে অ্যাসেসর হিন্টের সাথে মিলাইছে যে, সে তো আর মিলাইতে পারে নাই, এজন্য কেটে দিছে। ঠিক আছে, এই জন্য হচ্ছে বাংলা লেখাটা একটু রিস্কি। আপনারা একটু ইংলিশে লেখেন, এটা ভালো হবে। আর ইংলিশে যতটুকু পারেন ততটুকুই লেখেন, একদম টু দি পয়েন্ট অ্যান্সার করেন। অনেক বড় কিছু হিস্ট্রি লেখার দরকার নাই, মেন পয়েন্টটা বুঝেন, কি পয়েন্ট বুঝেন, যে এটাই হচ্ছে আমার কি পয়েন্ট, এটাই লিখতে হবে, এটা থাকতে হবে আমার। যেমন ইনক্লুসিভিটি সংজ্ঞার ভিতরে আপনি দুনিয়া লিখছেন, কিন্তু ইনক্লুসিভিটির সংজ্ঞা হয় নাই, কারণ কি ইকুয়াল অ্যাক্সেস কথাটা বাদ পড়ে গেছে, এই ইকুয়াল অ্যাক্সেস কথাটা থাকতে হবে। আপনি নলেজের সংজ্ঞা লিখছেন, কিন্তু সেখানে নো হাউ কথাটা নাই, সংজ্ঞা হবে না। স্কিলের ভিতরে অ্যাবিলিটি কথাটা নাই, হবে না সংজ্ঞা। অ্যাটিটিউডের ভিতরে বিহেভিয়ার কথাটা নাই, সংজ্ঞা হবে না। তো এরকম হচ্ছে কি পয়েন্ট থাকে, সেই কি পয়েন্ট গুলো যদি আপনি মিস করেন, আপনি বাংলা লেখেন আর হিন্দি লেখেন আর উর্দু লেখেন, আপনার কিন্তু অ্যান্সারটা হবে না। ইভেন আপনি যদি ইংলিশেও লিখছেন কিন্তু নো হাউ কথাটা নাই, তাহলে আপনার অ্যান্সার নেওয়া যাবে না। এরকম কিছু ব্যাপার আছে। ঠিক আছে, আমি কি পয়েন্ট বলে দেই পড়ানোর সময়, সো এই কি পয়েন্ট গুলো ধরে যদি হচ্ছে পড়েন তাহলে আরো ভালো হবে। একটু আগে আমরা ট্র্যাডিশনাল আর হচ্ছে সিবিটি লার্নিং এর ভিতরে বা ট্রেনিং এর ভিতরে পার্থক্য দেখছি। এখন আছে হচ্ছে পার্থক্য ট্র্যাডিশনাল লার্নিং আর সিবিটি লার্নিং এর ভিতরে পার্থক্য। একদম সেম জিনিস, যে এটা টিচার সেন্টার, এটা লার্নার সেন্টার, এটা লার্নিং আউটকাম নাই, এটা লার্নিং আউটকাম আছে। এটা কোনো এম অনেক পরে পাওয়া যায়, এটার এম সাথে সাথে পাওয়া যায়, মানে মানে ডেভেলপ করা হয়েছে নলেজ স্কিল অ্যাটিটিউডের ভিতরে বা এক্সপিরিয়েন্সের মাধ্যমে। এটা একটা ফিক্সড স্ট্রাকচার আছে, কিন্তু এটা হচ্ছে ফ্লেক্সিবল। এই কয়টার পার্থক্য জাস্ট দিয়েছে, লিখে রাখেন। আছে না যদিও, তারপরে লিখেন না, মানে পড়েন আর কি। আমি ডিসকারেজ করব না পড়াতে, আমি বলবো হচ্ছে পুরা সিবিএলএমটা একবার হইলেও গো থ্রু করেন, তাইলে সেটা আপনি বুঝবেন, আদারওয়াইজ বুঝতে পারবেন না যে এখানে কি কি আছে। আচ্ছা, গ্রাউন্ড রুল আছে হচ্ছে দুইটা, একটা হচ্ছে লার্নারদের জন্য, আচ্ছা ওইটা শীটের ভিতরে দেওয়া আছে। আচ্ছা গ্রাউন্ড রুল কি কি, এটা হচ্ছে লার্নারদের জন্য গ্রাউন্ড রুল। তো লার্নারদের জন্য গ্রাউন্ড রুল হচ্ছে তারা সময় মতো আসবে, তারপরে হচ্ছে অ্যাটেনশন দিবে। আচ্ছা ইনক্লুসিভিটির গ্রাউন্ড রুল, গ্রাউন্ড রুল হচ্ছে দুইটা, একটা হচ্ছে ইনক্লুসিভিটির জন্য আর একটা হচ্ছে লার্নারদের জন্য। ইনক্লুসিভিটির জন্য গ্রাউন্ড রুল ছিল হচ্ছে 6টা, আর এই লার্নারদের জন্য গ্রাউন্ড রুল হচ্ছে 4টা। ঠিক আছে, গ্রাউন্ড রুল কি কি, বি হেয়ার, বি অন টাইম, লিসেন, ফোকাস। এই 4টা হচ্ছে লার্নারদের জন্য গ্রাউন্ড রুল। কোথায়? একটা লার্নিং সেন্টারে অথবা ক্লাসরুমে, বোঝা গেছে? আর ইনক্লুসিভিটির গ্রাউন্ড রুল হচ্ছে 6টা। ইনক্লুসিভিটির গ্রাউন্ড রুল হচ্ছে বি পজিটিভ, বি রেসপেক্টফুল, বি নন জাজমেন্টাল, তারপরে হচ্ছে বি কনফিডেন্সিয়াল, আরো দুইটা কি জানি বি আছে। এটা হচ্ছে ওই সিবিএলএম 2 ভিতরে ছিল, আপনারা হয়তো পড়ে আসছেন। সো সিবিএলএম 2 ভিতরে যেটা ছিল সেই গ্রাউন্ড রুল ছিল হচ্ছে ইনক্লুসিভিটির জন্য, এবং সেই গ্রাউন্ড রুলটা কাদের জন্য? ডাইভার্স পিপল যখন একসাথে বসে কোন একটা ক্লাসরুমে থাকবে, তখন একজনের প্রতি আরেকজনের যে হচ্ছে বিহেভিয়ার, সেটাই হচ্ছে সেই তাদের জন্য গ্রাউন্ড রুল। আর এই গ্রাউন্ড রুল হচ্ছে আমি একজন লার্নার, আমার নিজের রুল। ঠিক আছে, নিজের জন্য রুলস, যে আমি যদি সেখানে ঠিকঠাক মতো থাকি, টাইমলি থাকি, মনোযোগ দিয়ে থাকি, আমি যদি শুনি, আমি যদি পড়া বুঝি, তাইলেই কি হবে, আমি একজন আমার লার্নার হিসেবে আমি আমার লার্নিংটা ফুলফিল করতে পারবো। দ্যাটস ওয়াই এই গ্রাউন্ড রুলটা হচ্ছে লার্নারের জন্য। আর সিবিএলএম 2 ভিতরে যেটা ছিল সেটা হচ্ছে ইনক্লুসিভিটির জন্য, অর্থাৎ ডাইভার্স পিপল একটা রুমে আসছে, একজনের প্রতি আরেকজনের কি ধরনের বিহেভিয়ার হওয়া উচিত সেটাই হচ্ছে তাদের জন্য গ্রাউন্ড রুল। সো গ্রাউন্ড রুল আসলে চোখ বন্ধ করে লিখে দিয়েন না, একটু পরে দেখেন যে কাদের গ্রাউন্ড রুল চাইছে, ক্লাসরুমের গ্রাউন্ড রুল চাইছে নাকি হচ্ছে পিপলদের গ্রাউন্ড রুল চাইছে। যদি ক্লাসরুমের গ্রাউন্ড রুল হয় তাহলে 4টা হবে,
যদি পিপলদের সাথে হয় তাহলে 6টা হবে, এটা যেন মনে থাকে। আর এখানে অনেকগুলা গ্রাউন্ড রুল আছে, আমি 4টা বলছি, এখানে আরো অনেকগুলো আছে, আপনি এই অনেকগুলো লিখতে পারেন, কোনো সমস্যা নেই। ওই 4টা মেন লেখার পরে যদি আপনি এক্সট্রা কয়টা লেখেন তাহলেও হবে, কিন্তু ওই 4টা মেনই লিখলেন না তাহলে কিন্তু আপনার গ্রাউন্ড রুল হইল না। এরপরে হচ্ছে ফিডব্যাক হচ্ছে দিব আমরা স্যান্ডউইচ মেথডে। এখানে দেখেন ফিডব্যাক দেওয়ার হচ্ছে অনেকগুলা ওয়ে আছে। কনস্ট্রাকটিভ ওয়েতে আমরা হচ্ছে ফিডব্যাক দিব। ফিডব্যাকের মেথড আর ওয়ে দুইটা হচ্ছে আলাদা জিনিস। ফিডব্যাক কাদের জন্য লাগে? অ্যাসেসরের জন্য লাগে, ক্যান্ডিডেটের জন্য লাগে, লার্নারের জন্য লাগে, ট্রেনি যারা আছে তাদের জন্য লাগে। মানে ট্রেনার, অ্যাসেসর, ক্যান্ডিডেট, লার্নার, এই 4 জনের জন্যই কি লাগবে? ফিডব্যাক। ফিডব্যাকটা কখন দিতে হবে? ইনস্ট্যান্ট দিতে হবে। ফিডব্যাক যদি পরে দেই ওটা কোনো কাজ হবে না, ঠিক আছে? আমার এখন ফিডব্যাক দেওয়া দরকার এই কাজের জন্য, কিন্তু আমি অনেক পরে যাই, 2 দিন পরে যাই, ওরা বললাম তুমি যে 2 দিন আগে কাজটা করছিলা, কাজটা ঠিক হইলো না, এটা বলে এখন কোনো লাভ আছে? 2 দিন পরে লাভ নাই। সো ফিডব্যাকটা হইতে হবে ইনস্ট্যান্ট। ফিডব্যাকটা হইতে হবে জি। ক্যান্ডিডেট কারা আবার? ক্যান্ডিডেট আর ট্রেনি কি এক না? না, আমি 2টা ওয়ার্ড আগে বলছি, আমি অ্যাসেসর আর ক্যান্ডিডেট বলছি, ট্রেনার আর লার্নার বলছি, তাহলে 2টা কি একসাথে যুক্ত হবে না? বলছি অ্যাসেসর যখন থাকবে তখন ক্যান্ডিডেট হবে, আর ট্রেনার যখন থাকবে তখন সে হয়ে যাবে কি? লার্নার। বুঝা গেছে? জি ম্যাডাম। তাহলে তো আমরা লার্নার ম্যাম। হ্যাঁ, আপনারা এখন লার্নার। আপনি যখন অ্যাসেসমেন্ট সেন্টারে বসবেন তখন আপনি ক্যান্ডিডেট। আপনি অ্যাসেসমেন্ট সেন্টারে ঢোকার আগ পর্যন্ত আপনি লার্নার। আপনি যখন অ্যাসেসমেন্ট সেন্টারে ঢুকে পড়ছেন তখন আপনি ক্যান্ডিডেট হয়ে গেছেন, ঠিক আছে? জি ম্যাম। কি বলতেছিলাম? ফিডব্যাক দিতে হবে হচ্ছে কনস্ট্রাকটিভ ওয়েতে। কনস্ট্রাকটিভ ওয়ে মানে হচ্ছে তাকে খুব নেগেটিভ ভাবে ফিডব্যাক দেওয়া যাবে না, তাকে কিছু কথা পজিটিভও বলতে হবে, আর নেগেটিভ যদি তার পুরাটাই থাকে এটার ভিতরে একটা মজার কথা বলি, যে আল্লাহ বলছে যে হচ্ছে কারো যদি 99টা খারাপ গুণ থাকে আর একটা যদি ভালো গুণও থাকে, তুমি আগে ওই একটা ভালো গুণ বলো, তারপরে খারাপটা বললে বললো, নাইলে নাই। আর খারাপটা বলতেও ওইভাবে ডিরেক্টলি নিষেধ করা আছে, তাই না? তো সেম জিনিসটাই ফিডব্যাকের জন্য কাজে লাগবে। তার যদি 99টাই খারাপ থাকে কিন্তু একটা পজিটিভ আছে, ওই পজিটিভ দিয়ে শুরু করতে হবে। এরপরে তাকে নেগেটিভটা এমন ভাবে বলতে হবে যেন সে কষ্ট না পায়, যেন সে ডিমোটিভেটেড না হয়, যেন সে ওই কাজটা আবার না করে। সো তাকে ডিসকারেজও করতে হবে। সো এইভাবে হচ্ছে ফিডব্যাক দিতে হবে, এটাকে বলে কনস্ট্রাকটিভ ওয়ে। স্যান্ডউইচ মেথড হচ্ছে তাকে ফার্স্টে ভালো কথা বলো, পজিটিভ গুলো বলা, দেন নেগেটিভ, তারপরে আবার হচ্ছে পজিটিভ। এটাই হচ্ছে স্যান্ডউইচ মেথড। স্যান্ডউইচ মেথডের হচ্ছে আরেকটা নাম আছে ট্রিপল কে, কিস, কিক এবং হচ্ছে কিস। অর্থাৎ তাকে ফার্স্টে খুব ভালো কথা বলা, তারপরে মাঝখানে খুব খারাপ কথা বলা, এবং তারপরে আবার ভালো কথা বলা। এখন এটা আপনি কেমনে বলবেন? এই খারাপ কথা যখন বলবেন তারা একদম ধুয়ে দিবেন না, তাকে ওই কনস্ট্রাকটিভ ওয়েতেই খারাপ কথা বলতে হবে, ঠিক আছে? এই যে এখানে আরেকটা আছে প্রেস, ক্রিটিসিজম, প্রেস, এই সবই সেম জিনিস। ওই স্যান্ডউইচ মেথড বলেন, ট্রিপল কে বলেন, পিসিপি বলেন, সেম জিনিস। এ দেখেন এফেক্টিভ ফিডব্যাক কখন হবে, এটা কোশ্চেন আসে যে ফিডব্যাক কখন এফেক্টিভ হবে। রিয়েলিস্টিক হইলে, টাইমলি হইলে, যদি কন্টেন্টকে ব্যালেন্স করে তখন, স্পেসিফিক হইলে, এবং হচ্ছে সাপোর্ট যদি সে অফার করে তাহলে। আর রিয়েলিস্টিক, স্পেসিফিক ফিডব্যাক দেওয়াটার গুরুত্ব অনেক বেশি। এটা হচ্ছে অ্যাসেসর পার্টে আমরা যখন যাব তখন আরো ভালো করে ফিডব্যাক জিনিসটা জানবো। এখানে হচ্ছে মেইনলি ট্রেনি মানে লার্নার এবং হচ্ছে ট্রেনার, তারা দুইজনের হচ্ছে ফিডব্যাকের কথাবার্তা এখানে মেইনলি বলা হইতেছে। তবে ইন জেনারেল সেন্সে ওই অ্যাসেসর ক্যান্ডিডেটের ফিডব্যাক গুলো সেম। আচ্ছা, ফিডব্যাক হচ্ছে নিবেন কিভাবে, এই যে জিনিস। এ ফিউ পয়েন্টস টু রিমেম্বার অ্যাবাউট রিসিভিং ফিডব্যাক ইফেক্টিভলি। আপনার হচ্ছে কেউ আপনাকে ফিডব্যাক দিচ্ছে, আপনি কোনো গাইই করতেছেন না, কোনো রেসপন্সই করতেছেন না, আপনি তার ফিডব্যাক নিবেন না। তারপরে হচ্ছে সে যে কথাগুলো বলতেছে সেগুলো আপনি বুঝবেন না,
এরকম তো হওয়া যাবে না। আপনাকে মনে রাখতে হবে যে সে আমাকে ফিডব্যাক দিচ্ছে, সে আমার ভালোর জন্য দিচ্ছে। এই যে একটু আগে একজন বললো যে ম্যাডাম একটু আস্তে পড়ান, আস্তে পড়াইতে আমার নিজের কষ্ট হইতেছে, কিন্তু আমি চেষ্টা করতেছি আস্তে পড়াইতে। আমি কি একটু স্লো হইছি না? ম্যাম। ফিডব্যাকটা ম্যাডাম খুবই ভালো হয়েছে জি আজকে। ম্যাম। আজকে যেভাবে বুঝাচ্ছেন মানে একবারে টেন আমার মতে খুব আজকে ভালো হয়েছে অনেক। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। তো এই যে আমি ফিডব্যাকটা গ্রহণ করছি, আমার নিজের ঠান্ডা লেগে নাক টাক সব বন্ধ হয়ে গেছে, মাথা ব্যথার চোটে আমি স্ক্রিনের দিকে তাকাইতে পারতেছি না, কিন্তু আমি কিন্তু ফিডব্যাকটা গ্রহণ করছি এবং আমার মনে হয়েছে যে না, যেহেতু তাদেরকে বুঝতে হবে, তাদেরকে প্রায়োরিটি দেওয়া হয়েছে, তাহলে আমি এখানে কি করলাম, এই জিনিসটা আমি ওপেন থাকলাম, ওপেন থেকে আমি ফিডব্যাকটা গ্রহণ করলাম এবং সেই অনুসারে কাজ করতেছি। এখন যদি আমি সেই অনুসারে কাজ না করতাম, আমি ফিডব্যাক দিয়ে কোনো লাভ হইতো? হ্যাঁ, ম্যাডামরা তো আসতে বলছিলাম পড়াইতে, তো ম্যাডাম তো পড়াইলো না, কি পড়ায় চলে গেল আধা ঘন্টার ভিতরে, কিছুই বুঝলাম না। এইটা যদি হইতো তাহলে আমার ফিডব্যাক আরো খারাপ হইতো সামনে, যে ম্যাডাম কি বলে কিছুই বুঝি না। দ্যাটস আমি ফিডব্যাকটা গ্রহণ করছি এবং সেই অনুসারে আমি আস্তে আস্তে পড়ানোর চেষ্টা করতেছি। দ্যাটস অলমোস্ট 10টা বেজে গেছে, কিন্তু সিবিএলএম এখনো শেষ হয় নাই। ম্যাডাম খুব কষ্ট হচ্ছে না ম্যাডাম? হ্যাঁ, এই নাকটা বন্ধ তো, ধীরে ধীরে পড়াইতে খুব কষ্ট হচ্ছে। সমস্যা নেই। কিন্তু ভালো হচ্ছে ম্যাডাম। না, অবভিয়াসলি আপনাদের প্রায়োরিটিটাই আগে থাকবে আমার কাছে সবসময়। এই হচ্ছে ব্যাপার, এটা কোনো ইস্যু না। আমি জাস্ট এটা উদাহরণ দেওয়ার জন্য একটু ফান করলাম, কারণ হচ্ছে সবাই ঘুমাই গেছেন, কেউই নাই ক্লাসে, ওই দুই একজন কথা বলতেছেন, আমার মনে হচ্ছে দুইজনই ক্লাস করতেছেন। ঘুমাই গেছেন না সবাই? না ম্যাডাম। এই যে একজনই বলছে, দেখছেন, আর কেউ বলে নাই। ম্যাডাম আসলে শুনতেছি ম্যাডাম। পরীক্ষা টেনশনে ম্যাডাম ঘুম নাই হয়ে গেছে। আচ্ছা, তো এটাই ফিডব্যাক গুলো হচ্ছে ইনস্ট্যান্ট দিতে হবে। ফিডব্যাক গুলো হচ্ছে যখন আমি হচ্ছে নিব, তখন আমাকে বুঝতে হবে যে কেন সে ফিডব্যাকটা দিচ্ছে, সে আমাকে কি বলতে চাইতেছে, এবং হচ্ছে যে আমাকে ফিডব্যাক দিচ্ছে আমি তার প্রতি, সে খারাপ বলুক ভালো বলুক, আমি অলওয়েজ রেসপেক্টফুল থাকবো এবং তাকে থ্যাংক ইউ দিব। এটা সৌজন্যবোধ তো বটেই, প্লাস হচ্ছে এটা মানুষ হিসেবে করা উচিত, কারণ কেউ কিন্তু ফিডব্যাক দেয় না, হ্যাঁ, কেউ কিন্তু কেয়ার করে না, কিন্তু সে কেয়ার করে দুইটা কথা আমাকে বলছে, এই জিনিসটা যদি আমি তাকে থ্যাংক ইউ না দেই, সে কিন্তু ফিডব্যাক দেওয়া বন্ধ করে দিবে। ইভেন যদি আমার অ্যাটিটিউড এরকম হয় যে হাসছে, বেশি বুঝে, এত কথা বলার কি আছে, আমি আমার মতো থাকবো, আমার লাইফে তুমি কি জানো, এই টাইপের যদি আমি কোনো অ্যাটিটিউড করি, সে ধরেন যে ফিডব্যাক দেওয়াটাই বন্ধ করে দিবে, এবং যেখানে অ্যাকচুয়ালি ফিডব্যাক দিলে কাজ হবে, সে সেখানেও কোনো কথা বলবে না, চুপ হয়ে যাবে। সেটা কিন্তু তার জন্য একটা নেগেটিভ সাইড, সে ডিমোটিভেট হবে। সো যে ফিডব্যাক দিবে অবশ্যই আপনি তাকে রেসপেক্ট করবেন এবং তাকে গ্রহণ করবেন এবং তাকে থ্যাংক ইউ দিবেন, এটা আপনার একটা দায়িত্ব। তারপরে হচ্ছে তার কমেন্টকে ভ্যালু দিবেন, যে অবশ্যই সে কোনো রিজনে বলছে, সে কিন্তু মানে মানুষ কিন্তু যখন কাউকে কোনো কথা বলে কোনো কারণ ছাড়া কিন্তু কোনো কথা বলে না। সো এই জন্য তার কমেন্টটাকে ভ্যালু মানে মূল্যায়ন করতে হবে। এরপরে হচ্ছে ওই ফিডব্যাককে রিফ্লেক্ট করে কাজ করতে হবে। এরপরে হচ্ছে যদি কোনো ইম্পর্টেন্ট ইস্যু হয় তাহলে ইমিডিয়েটলি অ্যাক্ট করতে হবে। আর হচ্ছে আমি যে রোল মডেল লার্নারদের জন্য, সেটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট হবে না যদি আমি ফিডব্যাকটাকে পজিটিভলি না নেই, ঠিক আছে? কারণ আমি শিখাচ্ছি, এখন আমি যদি ভুল শিখাই তাহলে আমার স্টুডেন্টরাও ভুল শিখবে, এটা আমার উপর অনেক বড় একটা দায়িত্ব। দ্যাটস ওয়াই হচ্ছে এই ফিডব্যাকের ব্যাপারগুলোতে আমাকে ওপেন থাকতে হবে। এন্ড এই কথাটা আমি যখন হচ্ছে রিচডাতে একদম শুরুর দিকের ব্যাচে হচ্ছে যখন বলছিলাম ফিডব্যাকের কথা, তো হচ্ছে ওইখানে কিছু স্টুডেন্ট ছিল যে তারা হচ্ছে ডিরেক্টলি আমাকে হচ্ছে অপদস্থ করার চেষ্টা করতো ক্লাসের ভিতরে। তো এরা তখন একটু চুপ হয়ে নড়ে চড়ে বসছে আর কি। তা আমি কয়েকটা কথা একদম ডিরেক্টলি তাদেরকে শুনাই বলছি, যে এই যে দেখেন আপনারা আমাদেরকে এই কথাগুলো বলছেন, কিন্তু আমি কিন্তু এগুলোকে পজিটিভই নিছি এবং আমি কিন্তু প্রত্যেক সময় আপনাকে থ্যাংক ইউ দিছি। তো এরপর থেকে মানে এই ফিডব্যাকের ক্লাসটা করানোর পর থেকে তারা কিন্তু আমাকে আর ওইভাবে করে মানে অ্যাটাক করে না এরপরে আর। সো ওইটাও কিন্তু আমি কাইন্ড অফ ফিডব্যাক দিয়ে দিছি ফিডব্যাক করানোর সময়, এন্ড তারা যে এটাকে ফিডব্যাকটাকে পজিটিভলি নিছে এই জন্য তাদেরকে থ্যাঙ্কস। এটা হচ্ছে একটা মজার কাহিনী ছিল। এনিওয়েজ, তারপরে এইখানে হচ্ছে কোশ্চেন গুলো পড়ে রাখেন। আচ্ছা, রিভিউ ফিডব্যাক দুইটা কিন্তু আলাদা জিনিস। রিভিউ মানে হচ্ছে একটা জিনিসের সামারি বলা,
অর্থাৎ আমি হোল সেশনে কি পড়াইছি সেটা একটা সামারি বলাই হচ্ছে রিভিউ। যে আজকে আমরা কি পড়লাম, আজকে আমরা সিবিএলএম 7, 8, 9 এই তিনটা জিনিস পড়ছি। সাথে কি পড়ছিলাম, সিবিএলএম কিভাবে ডিজাইন করতে হয় সেটা পড়ছিলাম। এই ডিজাইন করার জন্য আমাদেরকে লার্নার কেমন টাইপ, অ্যাডাল্ট লার্নিং কি জিনিস, অ্যাডাল্ট লার্নিং এর প্রিন্সিপাল কি, সিবিএলএম লিখবো কিভাবে, গ্যাগনের স্টেপ কয়টা, এই জিনিসগুলো আমরা পড়ছিলাম সাথে। 8 নম্বরে এসে পড়লাম হচ্ছে আমরা কিভাবে একটা ট্রেনিং সেশন অর্গানাইজ করব। ট্রেনিং সেশন অর্গানাইজ করতে যে আমরা সিবিটি সব কি জিনিস সেটা শিখছি। তারপরে হচ্ছে আমাদের রিসোর্স কি লাগবে, ম্যাটেরিয়াল কি লাগবে সেইগুলা শিখলাম। কিভাবে হচ্ছে আমরা একটা ডেলিভারি প্ল্যান বানাবো, সেশন প্ল্যান বানাবো, একটা লেসন কাকে বলে, কিভাবে আমরা সেটাকে মানে ডেলিভারির জন্য অর্গানাইজ করব, সেই জিনিসগুলো আমরা শিখে আসছি হচ্ছে 8 নম্বরে। 9 নম্বরে এসে শিখতেছি হচ্ছে সব গুছানো শেষ, এখন হচ্ছে আমরা ট্রেনিং ডেলিভারি করব। এখন ট্রেনিং ডেলিভারি করব কাদেরকে, লার্নারদেরকে। তো লার্নারদের ক্যারেক্টারিস্টিক্স কেমন হবে, আমি কি ওয়েতে ডেলিভারি করব, ভার্ক ওয়েতে ডেলিভারি করব। যারা শুনে শিখে তাদেরকে আমি শোনাবো, যারা দেখে শিখে তাদেরকে আমি ভিজুয়ালি প্রেজেন্টেশন করব, যারা শুধুমাত্র কাইনেস্থেটিক লার্নিং এর মাধ্যমে শিখে তাদেরকে আমি ডেমনস্ট্রেশনের মাধ্যমে তাদেরকে আমি ফোকাস করব, যে তারা যেন ডেমনস্ট্রেশন পার্টটা করেও অ্যাটলিস্ট হচ্ছে মানে শিখতে পারে পারফেক্টলি। যারা লিখে এবং পড়ে শিখে, এই যে আমি মাঝে মাঝে বলি না যে ম্যাডাম লেখেন, লিখলে মনে থাকবে, বা সবাই লেখেন, এই লেখানো এবং পড়ানো যদি করি অনেক কিছুই কিন্তু মনে থাকে। সো এই যে 4টা ওয়েতে আমি যে তাদেরকে পড়াবো এটা আমাকে জানতে হবে। সো এই জিনিসগুলা, তারপরে আমি তাদেরকে পড়াবো, আমার রোল কি, আমার রেসপন্সিবিলিটি, একজন ট্রেনারের রোল এবং রেসপন্সিবিলিটি কি, সেগুলো আমাকে জানতে হবে। তারপরে আমি আসছি হচ্ছে সিবিটি সিস্টেমে। আমি ট্রেডিশনাল আমার ব্যাকগ্রাউন্ড, কিন্তু আমি এখন সিবিটি সিস্টেমে চলে আসছি। এই সিবিটি সিস্টেমে চলে আসার কারণে ওই ট্রেডিশনালের সাথে আমি কিভাবে পার্থক্য করব সেটা আমাকে জানতে হবে। এবং আমি যদি এই পার্থক্যটা না জানি, আমার সামনে যে জেনারেল এডুকেশন থেকে আসছে তাকে কিন্তু আমি এই জিনিসটা ভালো করে বুঝাইতে পারবো না। সো এই জিনিসগুলো আমাকে জানতে হবে। আমি কিভাবে একটা সেশনে দাঁড়াবো, আমার জেস্টার কেমন হবে, পোস্টার কেমন হবে, আমি কিভাবে কথা বলবো, আমার ভয়েস কতটা লাউড হবে, আমার সামনে যারা বসে আছে তারা আমাকে অ্যাটেনশন দিচ্ছে কিনা, আমাকে আইস ব্রেকিং করতে হবে কিনা, এভরিথিং আমি শিখতেছি হচ্ছে এই ডেলিভারির ভিতরে 9 নাম্বার সিরিয়াল। সো এই যে আমি যে কথাগুলো বললাম এটাই হচ্ছে রিভিউ দেয়া, ঠিক আছে? অর্থাৎ সেশনের একটা সামারি করাই হচ্ছে রিভিউ। আর ইভ্যালুয়েশন হচ্ছে কাইন্ড অফ ফিডব্যাকের মতো। আমরা একটা ফিডব্যাক ফর্ম দেই, সেখানে হচ্ছে ইয়েস নো কেমন হয়েছে রেটিং দেয়, ওই রেটিংটাকে হচ্ছে ইভ্যালুয়েশন বলে। এন্ড ইভ্যালুয়েশনটা কোয়ালিটেটিভ হইতে পারে, কোয়ান্টিটেটিভ হইতে পারে। কোয়ান্টিটেটিভ মানে হচ্ছে যেটাকে গোনা যায়, আর কোয়ালিটেটিভ মানে হচ্ছে যেটাকে গোনা যায় না। সাপোজ ইন্টারভিউ নেওয়া হয়েছে, যে হ্যাঁ ওই ম্যাডামের ক্লাস কেমন লাগছিল আমাকে একটু বলেন তো, দূর কিছুই না, ভাল লাগে নাই, এই যে কথাটা বললো, এটাকে কি আমি কোনো মার্কিং করতে পারতেছি? মার্কিং করতে পারতেছি না। সো এই জিনিসটাকে বলা হচ্ছে কোয়ালিটেটিভ। এখন কোয়ান্টিটেটিভ কখন হবে? আপনাকে একটা পেজ দেওয়া হলো, দেওয়ার পরে বললো যে আউট অফ 10 তুমি এখানে, বা আউট অফ 5 তুমি এখানে রেটিং দাও, যে ম্যাডামের ভয়েস কেমন ছিল, পড়ানো বুঝছো কিনা, তারপরে হচ্ছে এই তো তার জেস্টার কেমন ছিল, পোস্টার কেমন ছিল, সে ফিডব্যাক গুলা কিভাবে নিছে। আপনি তখন ওইখানে স্কেলে রেটিং করতেছেন 3, 3, 2, 1 এরকম এরকম করে, বা 5-এ 5 এরকম করে আপনি হচ্ছে তাকে রেটিং দিচ্ছেন। এই জিনিসটাকে কি আমরা একটা এভারেজে বলতে পারবো, যে তার পাওয়ার কথা ছিল 100-এ 100, সে ওখানে পাইছে হচ্ছে 50, তার মানে তো এই ট্রেনারের ইয়ে ভালো না, ফিডব্যাক ভালো না, তার ইভ্যালুয়েশন তো ভালো হইলো না। তো তাইলে এই যে আমি পরিমাপ করলাম, একটা নির্দিষ্ট পরিমাপ করলাম, এটাকে বলা হচ্ছে কোয়ান্টিটেটিভ, অর্থাৎ যেটাকে গোনা যায়। আর কোয়ালিটেটিভ হচ্ছে যেটাকে গোনা যাবে না। এখানে কিছু জিনিসপত্র আছে, এগুলা জাস্ট হচ্ছে দেখে নিয়েন। তো এগুলো একটু পড়ে নিয়েন আর কি, এখান থেকে আর তেমন কিছু নাই। সো 3টা সিবিএলএম আজকে ডান। 1 তারিখে ক্লাস হবে না। সো এরপরে 2 তারিখে আমরা হচ্ছে এই 10 নাম্বার, 11 নাম্বার, আর তারপরে 3 তারিখে হচ্ছে 12 নাম্বার দিয়ে ইনশাল্লাহ সিবিএলএম শেষ করে দিব। সিবিএলএম শেষ করার পরে আমাদের ফেস টু ফেস শুরু হবে। তখন হচ্ছে 4 তারিখ থেকে আমরা হচ্ছে ফেস টু ফেসে চলে আসবো। আমরা কি আসতে পারবো ফেস টু ফেসে 4 তারিখে? মঙ্গলবার দিন। ম্যাম ক্লাস কয়টা থেকে হবে? 2টা থেকে না? ম্যাম 3টা থেকে হলে ভালো হতো, আমার তো একটু প্রবলেম আছে।
ম্যাডাম ক্লাস 2টা থেকে হবে, আপনি 3টা থেকে আসেন, সমস্যা নাই। মানে ওই শুরু করতে করতে ধরেন যে 2:30 বেজেই যায়, আজকেও যেমন 2:30 বাজছে। মানে সবাই আসে, একটু ওয়েট করি, আমরাও লাঞ্চ করি, একটু লেট হয়, সমস্যা নাই, আসেন আপনি। ঠিক আছে ম্যাম। বাকিরা পারা যাবে? জি ম্যাডাম, ইনশাআল্লাহ। 8 তারিখের পর থেকে কিন্তু অনলাইনে আর কোনো ক্লাস হবে না। 4 তারিখের পর থেকে অনলাইনে কোনো ক্লাস হবে না, টোটাল ক্লাস অফলাইনে হবে অ্যাসেসমেন্টের আগের দিন পর্যন্ত। যাদের দরকার এসে অফলাইনে ক্লাস করবেন, যাদের দরকার নাই তারা আগের 2 দিন আসবেন অ্যাটলিস্ট। অ্যাসেসমেন্টের ডেট দেওয়ার পরে আগের 2 দিন অ্যাটলিস্ট আসবেন, এসে আপনাদের এভিডেন্স গাইড, আচ্ছা অফলাইনে কি কি করানো হবে একটু বলে দেই। এভিডেন্স গাইড করানো হবে, পিপিটি স্লাইড বানানো হবে, ডেমনস্ট্রেশন যে 2টা আছে সেই 2টা করানো হবে। সো এটা একদম ধরেন যে এই 4, 5 বা 6 তারিখেই হচ্ছে এভিডেন্স গাইড এবং পিপিটি স্লাইড নিয়ে আলোচনা করা হবে। আর যদি 8 তারিখে যাদের অ্যাসেসমেন্ট আছে তারা যদি আসে কেউ, তাহলে এই 4, 5, 6 3 দিনই হচ্ছে তাদের থাকবে সেশন, যারা 8 তারিখে অ্যাসেসমেন্টে বসতেছেন। আর 13 তারিখে যারা বসতেছেন তাদের জন্য সেম 4, 5, 6 এভিডেন্স গাইড পিপিটি স্লাইড নিয়ে আলোচনা করা হবে, এবং 10 তারিখের ভিতরে তাদের এই পিপিটি স্লাইড গুলা বানায় কমপ্লিট করে দিতে হবে। এবং 11 আর 12 তারিখ হচ্ছে ডেমনস্ট্রেশন নিয়ে কথা, 13 তারিখের ব্যাচের জন্য। সো এটা একটু বলে দিলাম, খেয়াল রেখেন। ম্যাডাম আর পরীক্ষা কোনো কোশ্চেন? পরীক্ষা কিভাবে হবে? পরীক্ষা আমরা যে মানে আপনারা যে পরীক্ষাগুলো নেবেন ওগুলা মানে সাবজেক্ট মানে সিবিএলএম এর উপর আর কি যে পরীক্ষাগুলো অফলাইনে হবে, সব অফলাইনেই হবে, অনলাইনে আপনারা পরীক্ষা নেবেন? ডিরেক্ট কোশ্চেন যেগুলো আছে কোশ্চেনগুলো লিংক ম্যাম দিয়ে দিব, আমাদের আমরা কুইজের লিংক তো দিয়ে দিব। এখানে আউট হচ্ছে অফ আপনারা ঢাকা, সবাই হ্যাঁ অনলাইনে থাকেন অফলাইনে থাকেন সবাই জয়েন। হ্যাঁ আমি তো ওইটাই বলতেছি, শুনছেন? বলতেছি যে হচ্ছে পরীক্ষাগুলো অনলাইনেই হবে, যারা অফলাইনে থাকেন তারাও অনলাইনে দিবেন, যারা অনলাইনে থাকেন তারাও অনলাইনে দিবেন, কিন্তু ওইটার হচ্ছে লিংক দিয়ে দেওয়া হবে। লিংক দেওয়া হবে সকালে, রাত্রে হচ্ছে 12টা পর্যন্ত লিংক ওপেন থাকবে, আপনার যে সময় হয় সেই সময় আপনি পরীক্ষাটা দিবেন, ঠিক আছে? আচ্ছা ম্যাডাম, আনোয়ারা ম্যাডাম বলতেছিলেন। জি ম্যাম, ওটাই বলতে চাচ্ছিলাম হ্যালো, যে আমরা তো আউট অফ ঢাকা, যে কারণে তো আমরা তো অফলাইনে পরীক্ষাটা দিতে পারবো না, এই জন্য আর কি। পরে তো আপনি বলে দিলেন, এই জন্য আমি সাইলেন্ট হয়ে গেছি আর কি। ওকে ঠিক আছে। ম্যাম আর কারো কোনো কোশ্চেন? এই যে আমাদের হচ্ছে ডেমনস্ট্রেশনের যে 4টা ধাপ আছে, হ্যাঁ, ডু ইট নর্মাল, তারপরে ডু ইট স্লো, ডু ইট টুগেদার, অফ ইউ গো, এটা বিষয়ে একটু যদি ক্লিয়ার করতেন ভালো হতো। ডেমনস্ট্রেশন, এটা কিসের ডেমনস্ট্রেশন আগে সেটা বলেন। না মানে আমরা যখন একটা ক্লাস নেই, হ্যাঁ, ওই ক্লাস সেশন নেই, ওই সেশনে আমরা ওদেরকে কিভাবে একটা জব প্র্যাকটিস করে দেখাই, হ্যাঁ, সেটা সেই বিষয়ে আর কি। আচ্ছা একটু ক্লিয়ার করি, ফার্স্টে হচ্ছে একটা কারেকশন করি। কারেকশন হচ্ছে আমরা এই যে 4টা ধাপ করাই সেটা হচ্ছে ডেমনস্ট্রেশন পার্টে করাই, এবং সেটা কিসের ডেমনস্ট্রেশন, আমরা যদি এখন কোনো কাজ একটা স্টুডেন্টকে দেখাতে চাই এটা সেশনের ডেমনস্ট্রেশনের ভিতরে দেখে। আর এটা যদি আপনি অ্যাসেসমেন্টের ক্ষেত্রে বলেন তাহলে হচ্ছে ট্রেনার পার্টের ডেমনস্ট্রেশনের ভিতরে হচ্ছে আমরা এই কাজটা করে দেখাই। এন্ড ট্রেনার পার্টের ডেমনস্ট্রেশনে ফার্স্টে দেখাইতে হচ্ছে গ্লস, তারপরে হচ্ছে সেশন বলার পরে যে যখন আপনি ডিসকাশন শেষ করে ডেমনস্ট্রেশন পার্টে যাবেন তখন ওই 4টা ডুইট করতে হবে। এরপরে আপনাকে রিভিউ ফিডব্যাক দিতে হবে, তারপর আপনাকে নেক্সট সেশন বলে থ্যাংক ইউ দিয়ে তারপরে আপনার ট্রেনার পার্টের ডেমনস্ট্রেশন শেষ করতে হবে। সো শুধুমাত্র 4টা ডেমনস্ট্রেশন দিয়েই যে বা 4টা স্টেপ দিয়েই যে আপনার ডেমনস্ট্রেশন শেষ হয়ে যাবে ট্রেনার পার্টের, সেটা কিন্তু না। সেইখানে হচ্ছে না আমি ওটা বলি দুইটাই নাই। কথা বুঝতে। আমিও বুঝতে পারছি যে আপনি হচ্ছে শুধুমাত্র ডেমনস্ট্রেশনের 4টা ধাপ বলছেন, ঠিক আছে? তো এখন এই ডেমনস্ট্রেশনের 4টা ধাপ কখন হচ্ছে, আমি যখন একজন স্টুডেন্টকে শিখাচ্ছি তখন। তো প্রথমে আমি যে ডু ইট নর্মাল করলাম সেটার মানে হচ্ছে ইন্ডাস্ট্রি ফিলিং দেয়া, যে ইন্ডাস্ট্রিতে অ্যাকচুয়ালি কতক্ষণের ভিতরে কাজটা কিভাবে এক্স্যাক্টলি করা যায়, সেটাই হচ্ছে আমি যে তাকে ডেমনস্ট্রেশন করে দেখাইলাম, সেটাই হচ্ছে ডু ইট নর্মাল। ডু ইট স্লো হচ্ছে আমি তো
কোনো কথা বলি নাই, কথা না বলে একটা কাজ করছি। তো এখন তো আমাকে তাকে বুঝাইতে হবে। সো ডু ইট স্লো উইথ এক্সপ্লেনেশন, এইটার পুরাটার নাম হচ্ছে ডু ইট স্লো উইথ এক্সপ্লেনেশন, এই ধাপের পুরা নাম। আমি তখন আস্তে আস্তে বলে বলে বুঝায় বুঝায় তাকে হচ্ছে কাজটা বুঝাই দিব, বলে বলে যে ফার্স্টে হচ্ছে এই যে চায়ের কাপটা এভাবে ধুইতে হবে, তারপরে হচ্ছে চায়ের কাপ এখানে রাখতে হবে, তারপরে টি ব্যাগ দিতে হবে, তারপরে যেভাবে পানি ঢালতে হবে। যদি এটা না করি তাহলে কিন্তু হবে না। যদি হচ্ছে আমি চায়ের কাপটা গরম পানি দিয়ে না ধুই তাহলে হচ্ছে যে আমি চা যখন সার্ভ করবো তখন চা ঠান্ডা হয়ে যাবে। এই যে কথাগুলো তাকে বললাম, এটাই হচ্ছে ডু ইট স্লো উইথ এক্সপ্লেনেশন। ম্যাম এরপরে এই হচ্ছে এই স্টেপে ম্যাম এই স্টেপে কি আমরা ওই যে কম্পিটেন্সির যে 4টা ডাইমেনশন আছে এটা ফলো করব? অবশ্যই টাস্ক অ্যানালাইসিস, টাস্ক স্কিলস, টাস্ক ম্যানেজমেন্ট স্কিলস, কন্টিনজেন্সি ম্যানেজমেন্ট স্কিলস এবং জব রোল এনভায়রনমেন্ট স্কিলস। অবশ্যই 4টা ডাইমেনশন, এই 4টা ডুইটের ভিতরে আমরা ফলো করতে হবে। এমন না যে হচ্ছে আমরা বলে বলে ফলো করব, আমরা যে কাজটা করব না আমরা এমনিই ফলো করব। সেই কথাটাই আসতেছিল হচ্ছে যে 3 নম্বরে যখন হচ্ছে ডু ইট টুগেদার করব তখন হচ্ছে তাকে শিখাবো যে ফার্স্টে চায়ের কাপটা আমি এভাবে ধরছি, আপনি ধরছেন, হ্যাঁ, এই যে এভাবে হচ্ছে টি ব্যাগটা রাখেন, হ্যাঁ, রাখছেন, এই যে পানি ঢালছেন, এই কথাগুলো তাকে বলে বলে আমি শিখাবো। এরপরে যখন অফ ইউ গোতে চলে যাব তখন আমি তাকে কন্টিনজেন্সি ম্যানেজমেন্ট শিখাবো, যে আমরা যে বিভিন্ন জায়গায় হচ্ছে এরকম ধরেন যে রিয়েল লাইফে আমাদের এরকম প্রবলেম হলে আমরা এইভাবে করে সলভ করে ফেলি। ধরেন যে হচ্ছে ইস্পাহানির টি ব্যাগ লাগতো, এটা শেষ হয়ে গেছে, তখন আমরা হচ্ছে লোকাল কোনো টি ব্যাগ ইউজ করে আমরা চাটা বানাই ফেলি। তো এই টাইপের যে কথাবার্তাগুলো আমি বললাম এটাই হচ্ছে তাকে কন্টিনিউয়াসলি শিখাইলাম। আর ওই যে একদম শুরুতে ডু ইট নর্মাল করলাম না, ওইটাই হচ্ছে জব রোল এনভায়রনমেন্ট, অর্থাৎ অ্যাকচুয়ালি জব মানে হচ্ছে কোথায় আমরা হচ্ছে কোন প্লেসে কোন এনভায়রনমেন্টে কাজটা করব, সেটাই হচ্ছে তাকে শেখানো হচ্ছে জব রোল এনভায়রনমেন্ট। ঠিক আছে? আর যখন আপনি এক্সপ্লেন করে করে বুঝাইছেন 2 নম্বর স্টেপে, ওইটাই আপনি টাস্ক স্কিল আর টাস্ক ম্যানেজমেন্ট স্কিল শিখাই ফেলছেন। ওকে, থ্যাংক ইউ ম্যাম। আচ্ছা, আর কার কোনো কোশ্চেন? তাহলে কি ম্যাডাম ব্যাপারটা হচ্ছে মানে যদি ধরি আমাদের টিডিএম এর ক্ষেত্রে মানে ম্যাডাম প্রথমে ওই যে আমি তো ব্লাউজের কথাই বলি, ওইটাই বলি, মানে ব্লাউজটা উনি হচ্ছে ওই যে মেজারমেন্ট দিলো, মানে মার্ক করলো, তারপরে কাটলো নিজে নিজেই, মানে চুপচাপ থেকে মানে উনি করছে আমরা দেখছি, মানে ট্রেনিরা দেখছি। তো এটা হচ্ছে আপনার ডু ইট নর্মাল, হ্যাঁ, মানে কোনো কথা বলা ছাড়া উনি প্রসেস গুলা আর কি মানে করে করে মানে দেখাচ্ছে। আচ্ছা, আর ডু ইট স্লোতে হচ্ছে মানে আমি দেখা যায় উনি একটা আর কি ব্লাউজটা মানে এই যে আমি আচ্ছা মানে উনি বুঝাচ্ছে যে আমি ব্লাউজের এই যে এখন হাতাটা কাটতেছি, বা হচ্ছে এবার আমি এইখান থেকে এইখানে মানে কি বলে ফ্রন্ট পার্টের জন্য কাটবো, মানে এই যে জিনিসগুলো আছে একটু একটু কথা বললো আবার কাজও করতেছে উনি, কিন্তু এটা ট্রেনারের কাজই, মানে যেটা ডু ইট স্লো। এটা ট্রেনারেরই কাজ, ডু ইট স্লো আচ্ছা আচ্ছা উইথ ডু এক্সপ্লেনেশন। আচ্ছা কিছুটা এক্সপ্লেনেশন উনি দিবে। আচ্ছা ডু ইট টুগেদারে হচ্ছে এটা হচ্ছে হলো মানে উনি বলবে যে মানে আমিও করতেছি আপনারাও করেন, এরকম যে আমি এই যে ব্লাউজের হাতাটা কাটলাম। টাস্ক, ওই যে টাস্ক স্কিল আছে না, টাস্ক স্কিল মেন, অর্থাৎ একটা টাস্ক সে করা শিখাইতেছে। অর্থাৎ এই যে এখানে সুইয়ের ভিতরে সুতাটা পরাইলাম, আপনারা পরাইছেন, হ্যাঁ, একটা স্টিচ দিলাম, আপনারা দিচ্ছেন। তো প্রত্যেকটা টাস্ক স্কিল ভেঙে ভেঙে যে সে পড়াচ্ছে, এটাই হচ্ছে তার টাস্ক স্কিলটা সে শিখাইতেছে। ঠিক আছে? মানে এটা হচ্ছে অনেকটা টুগেদারটা হচ্ছে কপির মতো, যে আমিও করছি উনিও মানে মানে ট্রেনারও করছে পাশাপাশি হচ্ছে মানে আচ্ছা। আর অফ ইউ গোটা হচ্ছে কি জানি বলছেন ম্যাডাম, অফ ইউ গোটা মানে এই প্র্যাকটিস করবে, ট্রেনিরা প্র্যাকটিস করবে এবং আমি তখন হচ্ছে কন্টিনজেন্সি ম্যানেজমেন্ট তাকে হচ্ছে শিখাবো। কারণ সে কাজ করতেছে, তখন তার পাশে দাঁড়াবো, দাঁড়ায় হচ্ছে দেখবো যে সে কাজ ঠিক মতো করতে পারতেছে কিনা, তাকে রিভিউ দিব, ফিডব্যাক দিব, এবং হচ্ছে তাকে রিভিউ দিব না, তাকে ফিডব্যাক দিব, এবং হচ্ছে তাকে কন্টিনজেন্সি শিখাবো যে আমাদের রিয়েল লাইফে এরকম এরকম প্রবলেম হয়, হইলে আমরা এইভাবে করে কাজটা করে ফেলি। তো তোমার যদি এরকম কখনো প্রবলেম হয় তাহলে তুমি এইভাবে করতে পারবা। ঠিক আছে? তাহলে তুমি জেনে রাখো।
এটাই হচ্ছে তোমার কন্টিনিউয়াস। এটার মধ্যে হচ্ছে কন্টিজেন্সি থাকবে, ফিডব্যাক থাকবে, রিভিউ থাকবে, এরকম। হ্যাঁ হ্যাঁ, রিভিউটা না অ্যাকচুয়ালি, ওই ফিডব্যাক আর কন্টিনিউয়াস ম্যানেজমেন্ট। আচ্ছা, এই দুইটা থাকবে এটার মধ্যে। আচ্ছা ঠিক আছে ম্যাডাম, থ্যাংক ইউ। ওকে, আর কারো কোনো কোশ্চেন না থাকলে সেশন ক্লোজ করে দিচ্ছি। 2 তারিখে ইনশাল্লাহ আবার দেখা হবে। ঠিক আছে ম্যাডাম। আর ওকে, আপনাদের কাছে হচ্ছে রিকোয়েস্ট থাকলো কাইন্ডলি পড়েন, হ্যাঁ কাইন্ডলি পড়েন, পড়ালেখা করতে হবে, না পড়ালেখা করলে আসলে কেউ আপনাকে উদ্ধার করতে পারবে না। জি ম্যাডাম, ক্লাসটা একটু দিয়ে দিলে ভালো হইতো ম্যাডাম, সাথে সাথে তাহলে একটু তখন মানে এটা মনেও যে থাকে। সাদাত ভালো স্যার হতো। দিবে, তো এটা রেকর্ড আমার কাছে না, ও এটা আচ্ছা। হচ্ছে অ্যাডমিন যার কাছে তার কাছে থাকে। আচ্ছা ম্যাডাম। ওকে, ঠিক আছে তাহলে, ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।